এবার ধরো একটা জিন তোমাকে পজেস্ট করেছে, যে কোনো কারণেই হোক, তোমাকে ভালো লেগে গেছে, ভালোবেসে ফেলেছে, তোমাকে নিয়ে যেতে চায়, তোমাকে কি নিয়ে যাবে? তোমার তো বডিটা নিয়ে যেতে পারবে, তোমাকে মেরে ফেলে তোমার সোলটাকে নিয়ে যাবে। উইপ্রোর প্রত্যেকটা এমপ্লয় যারা ওই পার্টিকুলার বিল্ডিং এ কাজ করে তারা প্রত্যেকে জানে, সবাই। এত স্টোরি শুনি তো সারাদিন, প্রত্যেকটা স্টোরি থেকে দুটো করে লাইন যদি ঝেড়ে দিই আমি, তাহলে 20খানা স্টোরি লেখা হয়ে যাবে। আমি নয় মেকি খেলাটা খেলতে পারবো না, ঘুমটা নিচে খ্যামটা নাচ বলে, জানো তো, আমার ওটা আসে না। আমি যা বলি মুখের ওপরে। সবসময় দেখবে যারা সাইকিক রিডার হয় চোখ বন্ধ করে একটা পিলারে হাত রাখলো, দেখে তার হিস্ট্রিটা জানার চেষ্টা করবে, সেখান থেকে কি ভাইব পেল সেটাকে পরবর্তীকালে সে এক্সপ্লেন। পেশেন্ট পার্টিকে ওটি থেকে বেরিয়ে কোনোদিন বলবেন না যে আমার যতটা করণীয় আমি করেছি, বাকিটা উপরওয়ালার উপর। উপরওয়ালাকে আপনি দেখেননি, সুতরাং আপনি বিশ্বাস করবেন না। আর চেয়ারের মধ্যে চুপচাপ চোখে কালো কাপড় বেঁধে বসে রয়েছে, সামনের দিক থেকে একটা মানুষ কোশ্চেন করছে, সে উত্তর দিয়ে যায়। আমাদের না ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়া বলতে পারো তথাকথিত, এখানে দু ধরনের পাবলিক। এক ধরনের পাবলিক মানে, এক ধরনের পাবলিক মানে না। যে মানে সে ওটা করতে যাচ্ছে, তাহলে তার সপক্ষে যুক্তি আছে সে কেন কাজটা করছে। আর যে মানে না সে তোমাকে ক্রিটিসাইজ করতে ব্যস্ত, ধর এটা তো হয় না, ওটা তো করে না, ওটা আমার উপরে ব্ল্যাক ম্যাজিক চলছে, আমি সেই ফেস কাটাচ্ছি, আমি জানি কে করছে। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টে আবার স্বাগত জানাই। থাম্বনেলে দেখেছেন এবং টাইটেলেও পড়েছেন কে আছে আমাদের সাথে। তন্ময়দা। তন্ময়দা হচ্ছে ইনভেস্টিগেটর, না প্যারানর্মাল ইনভেস্টিগেটর। কিউরিফাইডের গোসলি কল রেকর্ডিংয়ে আপনারা তাকে শুনেছেন। আজকে প্রথমবার কেকে পডকাস্টে তাকে দেখতেও চলেছেন। ছোট্ট করে একটু হিন্ট দিয়ে আজকে কি কি বিষয় আমরা এই পডকাস্টে কথা বলেছি, যেটা হচ্ছে প্যারানর্মাল ইনভেস্টিগেশন কিভাবে করতে হয়, কি কি গ্যাজেট লাগে এবং কেমন কেমন মানুষ এই প্যারানর্মাল ইনভেস্টিগেশনে যুক্ত হতে পারে। আর একটা জিনিস আপনাকে বলে রাখি, এই ইনভেস্টিগেশন করতে গিয়ে অনেক রকমের প্রবলেম হয়, গ্যাজেটসে প্রবলেম হয়, টর্চে প্রবলেম হয়, লাইটে প্রবলেম হয়। তো সেইগুলো জানবো আজকে তন্ময়দার কাছ দিয়ে, কি জন্য হয় এগুলো, ঠিক আছে? এবং কর্ণপিশাচিনী সাধনা কিভাবে করা হয়, জ্যোতিষশাস্ত্র, ভণ্ড এবং ভালো জ্যোতিষদেরও এবং তান্ত্রিকদেরও খোঁজ আজকে দাদার কাছ দিয়ে আমরা পাবো। সো বেশি দেরি না করে ডাইরেক্ট তার কাছে চলে যাবো। কেমন আছো দাদা? চলছে। অনেক দিন পর তোমার গলা এবং তোমাকে প্রথমবার আমি দেখছি, যার জন্য তোমাকে চেনা, যেটা হচ্ছে কিউরিফাইডের কল রেকর্ডিং। তন্ময়দা 4টে ইনভেস্টিগেশন, মানে চারিদিকে সারা ফেলে দিয়েছিলে, কিন্তু এখন বর্তমানে এবং অনেক দিন হয়ে গেছে তোমাকে দেখা যাচ্ছে না কিউরিফাইডে বা অন্য কোনো চ্যানেলে, যেটা আমি সূত্রপাতে জেনেছি। কেন? দেখো, প্রথম কথা হচ্ছে আমার সঙ্গে কিউরিফাইডের যে কানেকশন, এটা কৌস্তবকে আমি প্রথমে ধন্যবাদ জানাই একটা প্ল্যাটফর্ম আমাকে প্রোভাইড করার জন্য। ও যদি আমার থেকে অনেকটাই ছোট, বেশ একটা লম্বা জার্নি ওর সঙ্গে কাটিয়েছি আমি। যেটা সমস্যা কিছু না, অ্যাকচুয়ালি যেটা হয়েছে, দেখো আমরা তো প্যারানর্মাল ইনভেস্টিগেটর, আমরা কেউ স্টোরি রাইটার না। স্টোরি রাইটার হলে আমি প্রত্যেক দিন একটা নতুন নতুন স্ক্রিপ্ট রাইটিং করে পডকাস্ট চ্যানেলে গিয়ে বসে আমি বলতে পারতাম। কৌস্তবের সঙ্গে কাজ করার কারণ হচ্ছে সত্য ভৌতিক ঘটনাও বলতো, এবং ঘটনা কখন, যখন তোমার সঙ্গে ঘটবে, তোমার নিজের সঙ্গে ঘটলে তবেই সেটা ঘটনা, নাহলে তো শোনা গল্প বা কিছু স্টোরি টেলার হিসেবে থেকে যাবে। তো সেই সূত্র থেকে কৌস্তবের সঙ্গে আমার কানেকশন, কৌস্তবের সঙ্গে আমার স্টোরিগুলো সব শেয়ার করেছি। আমি ভূত মানে ওঝা নই, যে অনেকেই বলে যে এখনো প্রচুর ফোন কলস আসে, প্রায় মানে কিউরিফাইডের থ্রুতে আমার সঙ্গে এখনো ধরে রাখো প্রায় 200 থেকে 300 পাবলিকের যোগাযোগ হয়েছে। এখনো পর্যন্ত তারা কল করে, খোঁজ খবর নেয়, বিভিন্ন প্রবলেমে তারা ফোন করে। আমি সবাইকে তোমার এই চ্যানেলের থ্রুতে আরেকবার নতুন করে তাদেরকে একটা বার্তা দিতে চাই, বা বাকি যারা চেনে এখনো যোগাযোগ করেনি বা ইন ফিউচার করতে পারে, তাদের সবার উদ্দেশ্যে, আমি কিন্তু কোনো তান্ত্রিক বা ওঝা নই। প্রথম কথা, ডিজিটাল ওঝাও না, অনেকেই বলে ডিজিটাল ওঝা, তাও না। আমরা ইনভেস্টিগেশন করি, বা আমি করি, বা আমার টিম যেটা করতো, এখন তো আর হয় না, আবার নতুন করে আমি শুরু করছি খুব তাড়াতাড়ি।
তো সেটাই আগামী দিন তোমরা জানতে পারবে, আমার নিজের চ্যানেলেই আসবে। পেপারস ওয়ার্ক প্রায় রেডি, টিম মেম্বাররাও রেডি, এখন কিছু কিছু নিজেদের প্রিপারেশন এগুলোর জন্য আমরা রেডি হচ্ছে, আর কিছু লিগাল ফর্মালিটিস আছে সেগুলোর জন্য একটু টাইম লাগছে, তবে সেটাও আশা করছি খুব তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসবে। যেটা হয়েছে হচ্ছে, ঘটনা তো বেশি ছিল না আমার কাছে, যে কটা ইনভেস্টিগেশন করেছি সেই কটাই স্টোরি, আর একটা হচ্ছে প্রত্যক্ষ ফেস করা বালিগঞ্জের যে ঘটনাটা আমি বলেছিলাম, কাকুলিয়া লেভেল ক্রসিং। তো যে কটা ছিল সব তো দিয়ে দিয়েছি, তার মাঝখানে আরেকটা নতুন করে ইনভেস্টিগেশন করলাম হচ্ছে চেতলা হন্টেড হাউস, সেটাও দিয়েছি। তারপরে স্টোরি নেই, প্রথম তো নেই। তাহলে কি এখন আমাকে লোকের শোনা গল্প, আমাকে অনেকেই গল্প শেয়ার করে, দাদা আপনি আপনার গলা থেকে বলবেন, আপনার গলা থেকে আমার গল্পটা শুনবো, এরকম অনেক গল্প আমার কাছে এসে পড়ে রয়েছে, কিন্তু আমি আর সেটা করিনি, কারণ আমি স্টোরি টেলার না। তাও লোকে বলে, আমি শুনি, শুনে নিজের মধ্যে দাবিয়ে রেখে দিই ব্যাপারটাকে। তো সেই জন্য করা হচ্ছে না, যার জন্য তোমরা কিউরিফাইটা দেখছো না বহুদিন ধরে। আরেকটা কথা যেটা তুমি বললে যে বহু পডকাস্টের চ্যানেল থেকে আমাকে কন্ট্যাক্ট করেছিল, কারণ বিশেষ করে বর্ধমান আইটিআই এর ঘটনাটা যখন ফেমাস হয়, তারপর থেকে বহু চ্যানেল থেকে আমাকে কন্ট্যাক্ট করা হয়েছিল যে আমাদেরকেও স্টোরি দিন। আমি নামগুলো নেব না তাদের, স্বভাবতই। কিন্তু কি হয় জানো তো, প্রত্যেকটা জিনিসের একটা প্রিন্সিপাল, একটা এথিক্স থাকে। তুমি ধরো পডকাস্ট করছো, তো আরও তো অনেকেই করছে তোমার মতন, তো তাদের উপরে যেরকম তোমার শ্রদ্ধা রেসপেক্ট থাকবে যারা তোমার থেকে সিনিয়র, আবার যারা তোমার থেকে জুনিয়র কালকে শুরু করছে তার উপরে একটা সহানুভূতি থাকবে, কারণ তোমরা সেম ফিল্ডে রয়েছো। তোমাদের মধ্যেও কিছু প্রিন্সিপাল, কিছু এথিক্স আছে যে তোমরা এটার বাইরে যাবে না, এটার বাইরে কাজ করবে না। সেরকম আমি মনে করি না, প্রত্যেকটা মানুষের লাইফে কিছু প্রিন্সিপাল আর কিছু এথিক্স থাকে। যে এথিক্স আমাকে তখন আটকে দিয়েছিল, যে আমি কৌস্তবের সঙ্গে কাজ করছি, কৌস্তবকে আমার স্টোরিগুলো দিচ্ছি, ও আমাকে এত বড় একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করেছে, জনসমক্ষে ওই আমাকে তুলে ধরেছে। তো সুতরাং ওর জন্য আমার ওই থ্যাঙ্কফুলটা হওয়া খুব দরকার। এখন ওকে টপকে গিয়ে আমার নাম হয়ে গেছে বলে, 5টা লোক চিনে গেছে বলে আমি আরেকটা চ্যানেলে গিয়ে আমার গল্পগুলো শেয়ার করে দিলে, কোথাও না কোথাও গিয়ে আমি আমার মনুষ্যত্বের কাছে গিয়ে আটকে যেতাম। সেই কারণেই বলতে পারো আমি কাউকে স্টোরি দিইনি, শেয়ার করিনি। আর এখন আপাতত দেখা যাচ্ছে না, কারণ স্টোরি নেই। আবার নিজে যেগুলো শুরু করব, এবার আবার স্টোরি আসবে। তো এবার তো স্টোরির আর কিছু নেই, এবার তো তোমরা লাইভ দেখতে পাবে, আমি তো লাইভই দেখাবো, তাহলে স্টোরির কোনো জায়গা রইলো না। এই এটা ছাড়া আর কিছু না। কেমন লাগছে? ভালো, একটা লং জার্নি কাটিয়েছি, এখন লোকজন চিনেছে, প্রচুর মানুষজন ফোন করে, ভালোবাসা দেয়, ভালো লাগে। আমি সেইভাবে জিজ্ঞেস করছি না, আমি বলছি যে তন্ময় দা, হ্যাঁ, সবাই ভয়েসে তোমাকে চেনে, এই প্রথমবার তারা দেখবে তোমাকে, এরকম অনেক মানুষ আছে। হ্যাঁ, কিন্তু 200 জনের কথা বললে, কিন্তু কয়েক লাখ লাখ মানুষ তোমাকে দেখে শুনছে, এখনো বর্তমানে শোনে, তারা আজকে দেখবে বা কিছুদিনের মধ্যে যখন পডকাস্ট আমি রিলিজ করব দেখবে। সেই অনুভূতিটা তোমার কাছে কেমন? দেখো, নিজের সম্পর্কে বেটার কিছু হলে আমার মনে হয় প্রত্যেকটা সুস্থ মানুষেরই খুব ভালো লাগে। একদম। আমারও একটা এক্সাইটমেন্ট কাজ করছে দেখবে, কারণ যারা আমার অডিয়েন্স ছিল তারা এতদিন দেখতে পায়নি, বা কিছু লোক দেখেছে আমাকে, কারণ কিউরিফাইটার একটা অফিসিয়াল ছিল, তো ফেসবুক পেজ ছিল, তো সেটার আমি অ্যাডমিন ছিলাম তখন। সেখানে আমার একটা ভিডিও আমি দিয়েছিলাম, কারণ একটা কন্টেস্ট টাইপের একটা অর্গানাইজ করেছিল, সেখানে আমার একটা লাইভ ভিডিও ছিল, তাতে হয়তো কিছু মানুষ দেখেছে। তারপরে কিছু হাইপ আউট ক্রিয়েট করার জন্য অনেক সময় অনেক ছবি থাম্বনেলস ইউজ হতো, সেখানেও 2-1 বার আমার ফটোগ্রাফ এসছে। তো মানুষ একদম যে দেখেনি তা নয়, মানে শেষের দিকে হয়তো আর দেখেনি, প্রথম দিকে কিছু লোক দেখেছে আমাকে, সেই জন্য একটা ফিলিংস তো আছে। এখন আরো বেশি লোকের কাছে পৌঁছানো যাবে। এই ইনভেস্টিগেশন নিয়ে কিছু প্রশ্ন করুন। হ্যাঁ, এখন তোমার ইনভেস্টিগেশন 4টে কেন, এবং এর বেশি হয়নি কেন? কারণ দেখো, যে সময় আমি করেছিলাম এটাকে, তখন তো এই প্যারানর্মাল ইনভেস্টিগেশন বলতে কি জিনিস সেটা অর্ধেক লোক জানতো না। তখন একমাত্র ওইদিকে গৌরব তিওয়ারি, এইদিকে হয়তো কলকাতার 2-1 কেউ করতো, আমি তাদেরকেও চিনতাম না। আমি একটু গেজেট ফ্রিক ছিলাম ছোটবেলা থেকে, সেই কারণে যে কোনো গ্যাজেট সম্পর্কে যখনই কোথাও দেখতাম এটার কি ফাংশন, এটা কিভাবে করতে হয়। আর্থিক দিক থেকে সচ্ছল ছিলাম, ফ্যামিলি বরাবরই ভালো,
একটা গেজেট দুম করে দেখে কিনে নিলাম, এবার তো আমাকে অ্যাপ্লাই করতে হবে। কোথায় গিয়ে দেখবো, কি করবো? এটা তো ওখানে দেখেছিলাম, কিনে নিয়েছি। ইএমএফ কিনে নিয়েছি, ইএমএফ কিনেছিল। নাইট ভিশন কিনে ফেললাম দুম করে। ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরাটা এই জন্য কিনিনি, তখন ওই সোনির হ্যান্ডিক্যাম ছিল, নাইট ভিশন অপশন দিল, তাহলে রাত্রিবেলাও রেকর্ড করা যাবে। এতদিন দিনের বেলা রেকর্ড করেছে, এবার রাত্রিবেলা করা যাবে। রাত্রিবেলা আমি রেকর্ডটা কি করব? নিশ্চয়ই কাকুলিয়া গেটে তখন আমি থাকতাম, রেলওয়ে কোয়ার্টারে। তো আমি তো রাত্রিবেলা ট্রেন লাইন দেখাবো না কাউকে, তো আমায় কিছু শুট করতে হবে। বন্ধু বান্ধবরাও জানে আমার কাছে প্রচুর গ্যাজেটস থাকে সবসময়, এবং পয়সা করি যেরকম প্রবলেম নেই, যেহেতু সচ্ছল একটা পরিবার থেকে বিলং করতাম, তো কেউ কিছু বললেই চল ঠিক আছে কিনে নেব, হয়ে যাবে। কিনে ফেললাম দুমদারাক্কা। এবার হঠাৎ করে একদিন বসে বসে আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে প্ল্যান করছি, জানিস তো এইরকম এটা খুব চলছে, করবি? তো ওই কিছু লোকজন থাকে না যে আমি ভূতে বিশ্বাস করি না, ঠিক আছে চ করবো, আমার ভয় লাগে না, যাব। এবার এইগুলো করতে গেলে তোমাকে একটু দূরে যেতে হবে, একটু অ্যাডভেঞ্চার, ঘোরাও হয়ে যাবে বাড়ির ছাড়া। তখন একটু বড় হয়ে গেছি, ডানা মেলতে শিখেছি, তখন তো উড়বই, কিছু করার নেই। এবার ধরো 12-14 জনের মাঝখানে গ্রুপের মধ্যে কথাটা হয়েছে, সেখান থেকে হার্ডলি 4 জন বা 5 জন রাজি হয়েছে, বাকি এই সমস্ত ভুলভাল জিনিস আমি নেই, ওই নেই, চলে গেল। ওই যে 5 জন 6 জন যারা রাজি হলো, তার মধ্যেও দেখলাম 11th আওয়ারে যাওয়ার দিন বলছে একজন, আমার না বাড়ি থেকে ছাড়ছে না। সে যে ভয় পাচ্ছে সেটা বলছে না, বলছে আমার না বাড়ি থেকে ছাড়ছে না। আর ঠিক আছে, তোকে যেতে হবে না, যা। এইভাবেই বেরিয়ে পড়া আর কি। তারপরে করতে করতে একটু শেখা, জিনিসটাকে বোঝা। যদি বলো কাউকে ফলো করতাম, সেটা গৌরব তিওয়ারিকে ফলো করতাম। ডাই হার্ট ফ্যান ছিলাম, ফলো করতাম। ওনার থেকেই শেখা জিনিসগুলো, কিভাবে কি করতে হয় না করতে হয়। হ্যাঁ, তবে সাহস করে গ্রেভিয়ার্ডে যাইনি, শ্মশানে ঢুকিনি, এগুলো অনেক পরে। তারাপীঠ যেটা তোমরা শুনেছিলে সেটা অনেক পরে। এই করতে করতে শুরু করা, তারপরে চলছে জার্নিটা, তারপরে থামিয়ে দেওয়া। হঠাৎ করে শুনলাম এই ধরনের পডকাস্ট হচ্ছে, এখানে বহু লোক শুনছে, গল্প বলছে, বললাম তাহলে আমারও তো কিছু এক্সপিরিয়েন্স আছে, সেগুলো শেয়ার করি। হঠাৎ করে একদিন কিউরিফাইড শুনতে শুনতে, তার আগে আমি প্রেত কথা শুনতাম, গৌরব তপদা। তো প্রেত কথা শুনতে গিয়ে আমি দেখলাম ধর সবই তো স্ক্রিপ্টেড। কেউ একজন লোক, একটাই লোক, সে খালি সারা বছর ধরে বাংলাদেশ থেকে গল্প পাঠিয়ে যাচ্ছে, মানে এত গল্প শুনেছি ওই লোকটা। স্ক্রিপ্টেড গল্প কি শুনবো, এখানে তো ভৌতিক ঘটনা শুনলাম, কিন্তু একটা লোকের সঙ্গে ভূত কতবার এনকাউন্টার হতে পারে? বারবার তো হতে পারে না। তো কোথাও একটা বিশ্বাসযোগ্যতার অভাব জন্মায় আমার নিজের মধ্যে প্রেত কথার উপরে। তারপরে ওখান থেকে প্রেত কথারই লিঙ্ক ঘুরতে ঘুরতে এদিক ওদিক, একটু এগলি ওগলি ঘুরতে ঘুরতে এপারা ওপারা, এক পাড়ায় গিয়ে কিউরিফাইড শুনলাম, ভালো লাগলো। বললাম না, এর সঙ্গে আমার গল্পগুলো শেয়ার করা যেতে পারে। আমি ওকে ফোন করলাম, কথাবার্তা হলো, কথাবার্তা বলে খুব ভালো লাগলো, পার্সোনাল লেভেলে ইন্টিমেসি হয়ে গেল। তারপরে সেখান থেকেই ওর সঙ্গে গল্প শেয়ার করা, কাজ করা, একটা দীর্ঘ জার্নি। তোমরা হয়তো জানো আমরা ঘুরতেও গেছিলাম একসঙ্গে অমরকণ্টক। এই আর কিছু না। ইনভেস্টিগেশনে তুমি যাকে ফলো করতে, গৌরব তিওয়ারি, ওনার যে মৃত্যুটা হয়েছিল, অনেকে বলে যে অনেক অনেক রকম অনেক থিওরি দেয় অনেকে। আমি সেটা জানবো তোমার কাছ দিয়ে, তুমি বলবে। কিন্তু তোমার কাছে যেটা মেন প্রশ্ন, তোমাদের প্রবলেম হতো না? আমি শুনেছি আচর খেয়েছে, বা অনেকে তোমার শরীর খারাপ হয়েছিল, যেটা তোমার লাস্ট, যেটা তুমি আমাদের তো সবথেকে বড় প্রবলেম হচ্ছে মৃত্যু ঘটে গেছিল টিম মেম্বারের। হ্যাঁ, জানো, হ্যাঁ, স্টোরিতে আমি সবটাই ডিটেইলে শেয়ার পুরোটা করেছি, বলেছো। নতুন করে আর আমি ওটা আসছি না, ওটা সবাই জানে। দেখো, প্যারানর্মাল ওয়ার্ল্ড নিয়ে যখন তুমি কাজ করবে, প্রবলেম তোমার সঙ্গে হবে। যে বলে আমার সঙ্গে কোনো প্রবলেম হয় না, সে জানবে সব থেকে বড় মিথ্যাবাদী, সব থেকে বড় মিথ্যাবাদী। কারণ তুমি এমন একটা জিনিসের পেছনে দৌড়াচ্ছ, যে জিনিসটাকে তুমি চোখে দেখতে পাচ্ছ না, এটা এনার্জি, যেটাকে অনেকে এখন বলে স্মার্ট এনার্জি। কারণ ও আমাদের থেকে অনেক বেশি পাওয়ারফুল, ও চাইলে অনেক কিছু করতে পারে, তুমি দেখতে পাচ্ছ না। তুমি মানো এটাকে? 100%। না মানলে আমি যাবো কেন? দেখো তো, এখানে একটা প্রবলেম আছে। একটা চ্যানেল, একটা বিখ্যাত প্যারানর্মাল টিম আমাদের কলকাতার, ইনভেস্টিগেশন টিম, ওদের ফাউন্ডার একটা কথা বলেছিল। হ্যাঁ চেনো, আমি নাম বলতে পারি তোমার যদি অসুবিধা না থাকে। আমার অসুবিধা নেই। দেবরাজ সান্যাল, ডস ডিটেকটিভ অফ সুপারন্যাচারাল।
ওখানে দেবরাজ একটা খুব মূল্যবান কথা বলেছিল, দেবরাজের সঙ্গে আমি একমত। দেবরাজ বলেছিল ওখানে যে আমাদের না ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়া বলতে পারো তথাকথিত, এখানে দু ধরনের পাবলিক, এক ধরনের পাবলিক মানে, এক ধরনের পাবলিক মানে না। যে মানে সে ওটা করতে যাচ্ছে, তাহলে তার সপক্ষে যুক্তি আছে সে কেন কাজটা করছে। আর যে মানে না সে তোমাকে ক্রিটিসাইজ করতে ব্যস্ত, ধর এটা তো হয় না, ওটা তো করে না। ধরো আজকে বিজ্ঞান মঞ্চ, বিজ্ঞান মঞ্চের আন্ডারে তো সমস্ত বিজ্ঞান জগৎ, ওরা নিয়ে বিজ্ঞান মঞ্চটা ক্রিয়েট করেছে। আমি যদি তোমাকে একটা খুব শর্টে কথা বলি, এই যে ধরো আমাদের মেডিকেল সায়েন্স, সায়েন্স বিজ্ঞান, তো আমার তো মনে হয় না মানব দেহের থেকে বড় জটিল বিজ্ঞান আর কিছু আছে বলে, নেই। নিউক্লিয়ার এনার্জি ছেড়ে। তো এই ডাক্তাররা যখন ডাক্তারি পাস করে তখন বিজ্ঞান মঞ্চ একটা মঞ্চ করে ডাক্তারদের জন্য একটা স্পেশালি এটা এমন কিছু করতে পারে যেখানে একটা শপথ বাক্য পাঠ করিয়ে নেওয়া হবে, যেমন মন্ত্রিসভা নেওয়ার আগে শপথ বাক্য পাঠ করানো হয়, সেটা শপথ বাক্য পাঠ করে নিতে পারে ডাক্তারদের থেকে, যে আপনারা যতই ভাইটাল অপারেশন করুন, যাই করুন, পেশেন্ট পার্টিকে ওটি থেকে বেরিয়ে কোনোদিন বলবেন না যে আমার যতটা করণীয় আমি করেছি, বাকিটা উপরওয়ালার উপর, উপরওয়ালাকে আপনি দেখেননি সুতরাং আপনি বিশ্বাস করবেন না। তো সুতরাং আপনি ডক্টর, আপনি সায়েন্স মেনে চলছেন, আপনি উপরওয়ালার তত্ত্ব কোনোদিন টেনে আনবেন না। বিজ্ঞান মঞ্চে কিন্তু ধক নেই এই জিনিসটা করানোর। একটা নিউরোসার্জারি হলো, ওটি থেকে বেরোলো ডক্টর, পেশেন্ট পার্টির সামনে হাহাকার করছে দাঁড়িয়ে, কেমন আছে কেমন আছে আমার পেশেন্ট, ডক্টরের সাথে খুব গম্ভীরভাবে বলবে দেখুন আমি তো যা করার, আমার থেকে যা করার ছিল আমি তো করে দিয়েছি, আমি তো ভগবান না, আমার দিক থেকে যতটা বেস্ট পসিবল ছিল আমি দিয়েছি, বাকিটা উপরওয়ালার উপরে, বলেই একটা 48 ঘন্টা 72 ঘন্টা একটা টাইম স্প্যান দিয়ে চলে যাবে তোমাকে। তা আমার কাছে কথা হচ্ছে, তুমি যখন শয়তানকে চোখে দেখোনি, নেগেটিভ এনার্জি, ভূত পেত পিশাচ যাই বলো তুমি চোখে দেখোনি, তুমি বিশ্বাস করছো না, ভগবানকেও তো তুমি চোখে দেখোনি কিছু মূর্তি ছাড়া। আর যদি মূর্তির ওপরে বিশ্বাস করে তোমাকে ভগবানকে জানতে হয়, তাহলে ডাকিনী যোগিনী তো প্রেত, কালী ঠাকুরের দুপাশে থাকে, তাদেরও একটা মূর্তির একটা স্ট্রাকচার আছে, সেটাকে দেখে তাহলে ওকে মানো। আর যদি নাই মানো, তাহলে তুমি বিজ্ঞানের রক্ষকই হয়ে তুমি ভগবানের তত্ত্ব বিচার টেনে এনো না, টেনে এনো না। এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দ্বিচারিতা। দেখবে তুমি ভূতের গল্প বলবে, 8 থেকে 80 ভূতের ফ্যান কিন্তু সবাই, সবাই ভূতের ফ্যান, সবাই শুনছে গল্প। এর মধ্যে একদল লোক দেখবে কোথা থেকে এসে গল্পের নিচে লিখে দেবে ফেক স্টোরি, আপনি হেভি ভালো ঢপ মারেন। আরে ভাই, তোর যখন ইন্টারেস্ট নেই তুই শুনছিস কেন গল্পটাকে? তোর তো শোনার দরকার নেই, চলে যা এখান থেকে। তুই মানিস না, তোকে মানতে হবে, এটা কেউ মাথার দিব্যে দেয়নি, তোকে মানতে হবে। আর আদারওয়াইজ তুই বল আমার শুনতে ভালো লাগে তাই জন্য আমি শুনেছি, আমি বিশ্বাস করি না, মিটে গেল। তোকে তো বলিনি ভূত নিয়ে প্রচার করার জন্য বা প্যারানরমাল ওয়ার্ল্ডটাকে নিয়ে প্রচার করার জন্য, কেউ মাথার দিব্যে দেয়নি। তাহলে তুই শোন, শুনে ওখান থেকে চলে যা। তুই শুনবি আবার বলবি। এটা কিরকম বলতো, বিয়ে বাড়িতে দেখবে, বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে তুমি জ্ঞাতি গোষ্ঠীর প্রচুর লোককে ডাকবে, ডেকে খাওয়াবে, দেখবে একদল লোক বলবে খাবার খুব ভালো হয়েছে, আর একদল লোক যতই তুমি ভালো করে রান্না করো, একটা গ্রুপ তুমি পাবে মাংসটা না আর একটু নুনটা বেশি হতো, ডালটায় আর কটা পনির দিলে খুব ভালো হতো, বাঁধাকপিটায় কেন মাছের মাথা দেওয়া নেই। এরা এটা করতেই বসে আছে, এদের জীবনে কোনো উন্নতি নেই। মানে এই ধরনের লোকেরা তাজমহলেও খুদ বার করবে। হ্যাঁ করবে, মানে এটা কথায় বলে এটা লোকে, হ্যাঁ করবে, প্র্যাকটিক্যালি তাই, এবং করে থাকে এরা। তো আমি এই ধরনের লোককে নিয়ে না মাথা ব্যথা করি। আমি জানি আমি যা করব, আমি দায়িত্ব নিয়ে করব, সেটার ফল ভোগ করার জন্য আমি রেডি। আমার কাছে এসে ভাওতা দিয়ে লাভ নেই, আমি শুনবো না। তুমি যদি যুক্তি দিয়ে আমাকে বোঝাতে পারো, আমি বুঝতে রাজি আছি। আদারওয়াইজ হাই হ্যালো ভাই, নমস্কার, খুব ভালো আছি। দাদা তুমি যে ইনভেস্টিগেশনের এই যে শুরু করবে আবার জার্নিটা, তোমার এটার ব্যাপারে একটু বলবেন নতুন করে, যখন তুমি শুরু করছো কারা কারা আছে, কেমন কেমন লোক, এবং টিম মেম্বার আমি এখনই ডিসক্লোজ করবো না। ওকে, কিন্তু ওভার দ্য ফোন একটা ছোট একটা কথা জিজ্ঞেস, কিছু একটা পাওয়ারের কথা বলেছিলে, যে পাওয়ারটা সাইকিক পাওয়ার, যেটা তুমি
মনে আছে তুমি বলছিলে? হ্যাঁ, সাইকিক রিডার। সাইকিক রিডার। এই ব্যাপারটা একটু বলো না, তোমার ইনভেস্টিগেশনের কেমন লাগবে বা ইনভেস্টিগেশনটা তোমাদের কেমন চলছে? দেখো, প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিম কিন্তু প্রচুর আছে। ওকে। বেঙ্গলে? বেঙ্গলেও আছে, বাংলাদেশে আছে, বম্বে আছে, ব্যাঙ্গালোরে আছে, পাঞ্জাবে আছে, পাকিস্তানে আছে, বহু জায়গায় আছে। এখন দেশ জুড়ে এটা নিয়ে কাজ চলছে, বিদেশে তো বহু জায়গায় আছে, জানো। এই টিমগুলোর মধ্যে না কিছু, আমার মানে এই বক্তব্যের জন্য দায়িত্ব আমার আমার না কিরকম একটা অসঙ্গতি প্রকাশ পেয়েছে টিমগুলোর উপরে দেখে। কেন? এক ধরনের টিম আছে কিচ্ছু জানে না, পয়সা আছে, ক্যামেরা কিনে নিয়েছে, ইএমএফ কিনে নিয়েছে, কিছু বেসিক গ্যাজেটস কিনে নিয়ে চল গিয়ে করলাম, বেরিয়ে গেছে ইনভেস্টিগেশন করতে। এদের থেকে তুমি কিছু পাবে না, এরা তোমায় দেখাতেও পারবে না, বলতেও পারবে না, করতেও পারবে না। আরেক ধরনের টিম আছে যারা পার্টিকুলার একটা জিনিসের উপরে বেস করেই কাজ করছে, সাইকিক রিডিং। এবং সাইকিক রিডিং এর কিছু মাহাত্ম্য নিশ্চয়ই আছে, না থাকলে তারা কেন করছে? যেরকম মাহাত্ম্য আছে সেই রকম হচ্ছে সাইকিক রিডিং এর ক্ষেত্রে তোমার বহু ধরনের কোশ্চেন তোমাকে ফেস করতে হতে পারে। কিরকম? সবসময় দেখবে যারা সাইকিক রিডার হয় চোখ বন্ধ করে একটা পিলারে হাত রাখলো, রেখে তার হিস্ট্রিটা জানার চেষ্টা করলো, সেখান থেকে কি ভাইব পেলো সেটাকে পরবর্তীকালে সে এক্সপ্লেন করলো। আদারওয়াইজ কি হয়, আর চেয়ারের মধ্যে চুপচাপ চোখে কালো কাপড় বেঁধে বসে রয়েছে, সামনের দিক থেকে একটা মানুষ কোশ্চেন করছে, সে উত্তর দিয়ে যাচ্ছে, পাবলিক ওটাই শুনে যাচ্ছে। পাবলিক কি করে বিশ্বাস করবে যে কথাটা বলছে সেটা সাইকিক রিডিং থেকেই বলছে, ও যে নিজে কাটা শুনতে পাচ্ছে? তুমি বিশ্বাস করাতে পারবে? কোনদিন পারবে না, কিন্তু এটা সম্ভব নয় এটা করানো। তাহলে শুধু সাইকিক রিডিং এর উপরে বেস করে লাভ নেই। কিন্তু সাইকিক রিডিং একটা মানে খুব ভাইটাল পার্ট, কিন্তু আমাদের এখানে সেই রকম ভালো সাইকিক রিডার নেই, ইন্ডিয়ার মধ্যে নেই যাকে তুমি বেস করে কাজ করতে পারো। খুব কম লোক আছে, আর যারা আছে তারা এখনো প্র্যাকটিস করে যাচ্ছে, তারা এখনো তৈরি হয়নি, তারা এখনো প্রপার তৈরি হয়নি। এটা অনেক বছরের সাধনা, অনেক বছরের প্র্যাকটিস এটা, ঠিক আছে? কারণ ফোকাস করে তুমি মানে ধরো আমি তোমার এখানে বসে রয়েছি, তোমার এই সিটে আমি হাত রাখলাম, এইবার এই সিটটা যে তুমি নতুন কিনেছো নাকি সেকেন্ড হ্যান্ড কোনো কাভারিওয়ালা থেকে কিনে এনে তুমি মডিফাই করেছো, যতক্ষণ এর ভাইবসটা আমি পাবো, এই জড় বস্তুর ভাইবস আমি পাবো, ততক্ষণ আমার জানা সম্ভব না। আমি তো ভগবান না, বা তুমি যখন কিনেছো তখন আমাকে সাক্ষী রেখে কেননি, তাহলে আমি জানি না এটা কোথাকার। তাহলে এর ভাইবসটাকে বুঝতে গেলে তো আমার সেই লেভেলের প্র্যাকটিসটা লাগবে, যেখানে আমি এটা হাত দিয়ে বুঝতে পারবো এর আগে এখানে কে বসেছে, কি প্রবলেম ছিল এর। এটা সাইকিক রিডিং এর একটা পার্ট। আর এক ধরনের টিম আছে বলে আমরা সব বিজ্ঞান মেনে কাজ করি, এদিকে তাদের টিমে অকাল প্র্যাকটিস করা লোক আছে। কিন্তু বিজ্ঞান মেনেই তুমি কাজ করো, তুমি তাহলে অকাল প্র্যাকটিস যে করছে তাকে তোমার টিমে কি দরকার? অকালটাকে তো সায়েন্স পারমিশন দেয় না, পারমিটও করে না, তাহলে সেই ধরনের লোক তোমার টিমে কি দরকার? দরকার নেই। আবার দেখবি এক ধরনের লোক আছে, একটা জিনিস জিজ্ঞেস করো, এই যে তুমি বলছো যারা অকাল প্র্যাকটিস করে, কত তো পারে তারা সেভ করার জন্য করছে? তুমি তো বিজ্ঞানকে মানোই না, বিজ্ঞান ছাড়া তুমি কিছু জানোই না, বিজ্ঞানই তোমার কাছে শেষ কথা। ওখানে যখন তাহলে তোমাকে সেভ করলো কি করে? তোমাকে বিজ্ঞানই সেভ করবে, তুমি অবৈজ্ঞানিক পদ্ধতি তোমাকে সেভ করবে কি করে? মানে এটা দুমুখ। তুমি যে জিনিসটা এক্স্যাক্টলি তুমি যে জিনিসটায় তুমি বিশ্বাসই করো না, সেই জিনিসটাকে নিয়ে তুমি চলবে কি করে? দরকার নেই তাহলে তো। তুমি ধরো বিবাহিত, আমি কথার কথা একটা উদাহরণ দিচ্ছি, তুমি বিবাহিত, তোমার বউয়ের সঙ্গে তোমার বনিমানা হচ্ছে না, তোমার বউয়ের এমন কিছু অ্যাক্টিভিটি আছে তোমার ওয়াইফের, তুমি তাকে বিশ্বাস করতে পারছো না, ঠিক আছে? তার সঙ্গে তুমি দীর্ঘদিন সংসার করতে পারবে? একটা টাইমের পরে তুমি ডিভোর্স দিয়ে দেবে না থাকে? এখানেও তো ব্যাপারটা তাই। তুমি মুখে বলছো অন ক্যামেরা আমি সায়েন্স মানি, আমি এটাকে মানি না, আমি এই করি না, অথচ তোমার টিমে তুমি অকাল প্র্যাকটিস করা একটা লোককে নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ। দরকার নেই। আমি নয় মেকি খেলাটা খেলতে পারবো না, ঘুমটা নিচে খ্যামটা নাচ বলে, জানো তো, আমার ওটা আসে না। আমি যা বলি মুখের ওপরে বলি, আমি মানি, তাই জন্য আমি প্যারানর্মাল ইনভেস্টিগেশন করি, যদি না মানতাম করতাম না।
আমার সময় নেই। তোমাকে যদি কালকে আমি ভূতের ব্যাগার খাটতে বলি, ইনকাম হবে না তোমার, বললাম তুমি চ্যারিটি করে যাও, তোমার পেটের খাবারটা কে জোগাবে? তুমি কেন কাজ করবে? বিনা পয়সায় তুমি কাজ করবে? আজকের ডেটে কেউ কিছু করে? তো তুমি কেন করবে? তুমি যেরকম করবে না, সেরকম আমার কাছেও সময় নেই। যে জিনিস আমি মানি না সেই জিনিসটা আমি কেন পড়ে থাকবো? তোমার বক্তব্য হচ্ছে যে মানলে পুরোপুরি মানো, হ্যাঁ, না মানলে তুমি একটা মেনে নাও। কাজ যখন করবে, সেই কাজটাকে যদি তুমি ভালোই না বাঁচতে পারলে, তাহলে তুমি সেই কাজটা করবে কি করে? এটা মনে হয় না যে যারা চাইছে যাওয়ার টিমে যোগ হতে, হুম। ওদেরকে টিমে নিয়ে নেওয়ার দরকার, তাই নিয়ে নিচ্ছে মনে হয়। আমি as a জিজ্ঞেস সেটা করছি তো দাদা, দেখো, তুমি একজন এখন investigation- দেখো কিছু কিছু টিম এরকম আছে যারা নেম আর ফেমের জন্যই কাজটা করছে। একদম আমি তোমাকে একদম মানে খুব মানে প্রমিনেন্ট ভাবে আমি এটা বলতে পারি তোমাকে, যে ক্যামেরার সামনে আসবো, 10খানা লোক আমাকে চিনবে, রাস্তা দেখলে দাদা দাদা বলবে, অটোগ্রাফ নেবে, সেলফি নেবে। এটা ছাড়া তো এই ইউটিউব থেকে ইনকাম আছেই, ইনকামও হয়ে যাবে। এই ধরনের একটা ক্যাটাগরি আছে, আমি ওটা হতে চাই না। যে কারণে কি এই তুমি আমাকে প্রথমেই কোশ্চেনটা করলে যে তোমাকে কিউরিফাইডে কেন দেখা যাচ্ছে না? নেম ফেমের যদি মোহ মায়া থাকতো, তাহলে কটা স্টোরি ঘরে বসে লিখে দিতাম, আমি ভালো লিখিও, বাংলাটা আমার খুব ভালো, আমি কটা স্টোরি লিখে নিয়ে বলে দিতে পারতাম। এত স্টোরি শুনি তো সারাদিন, প্রত্যেকটা স্টোরি থেকে 2টো করে লাইন যদি ঝেড়ে দিই আমি, তাহলে 20খানা স্টোরি লেখা হয়ে যাবে, 2টো করে লাইন ঝেড়ে দিলে। আমি ঝেড়ে দিয়ে একটা বলতেই পারি, দীর্ঘদিন ধরে আমাকে লোক চিনবে। এই জিনিসটা পারবো না করতে, হয় না। হয় না, আমার দ্বারা হয় না, সেই জন্য করি না। আর দাদা, তোমরা যখন ইনভেস্টিগেশন করতে যাও, বা অনেকে গেছে, তুমি দেখেছো ইউটিউবে বা অনেক জায়গায়, তাদের গ্যাজেটে খুব প্রবলেম হয়। হুম। তুমি দেখেছো আলো ফিকাল করে, তুমি বলছিলে একদিন টর্চ, ওটা অসুবিধা হয়, গোপ্রো হ্যাং হয়ে যাচ্ছে, বা কেউ ধরুন ফোনে ভিডিও করছে, সেটা হ্যাং হয়ে যাচ্ছে। এটা কেন দাদা? মানে আমি এটা জানতে চাইছি যে অ্যাজ আ স্পিরিট ওই মেশিনের সাথে কানেক্ট হয়ে যায়? দেখো, মেশিনের সঙ্গে কানেক্ট হয় না ঠিক, কিছু কিছু জিনিস আছে যেগুলো থ্রুতে কমিউনিকেশন করা যায়, তার মানে এই নয় কানেক্ট হয়ে গেল। কানেক্ট হয় বলতে একটা গেজেটস আছে যেটা আমি আগে ইউজ করতাম, এখন গেজেটটা খুব কম লোকের কাছে আমি দেখি। ইএমএফ মিটারই একটা পার্টিকুলার প্যাটার্ন, তার মধ্যে একটা মানে ওটার মধ্যে না একটা টগল সুইচ ছিল। তুমি নর্মাল ইএমএফটাকে অন করলে নর্মাল অন হয়ে গেল, তো তুমি ইএমএফটাকে রিডিং করতে পারছো। আর অ্যানালগ মিটার ছিল, ওর কাঁটাটা নড়তো। ওটার মধ্যে আরেকটা অপশন ছিল, টগল সুইচটাকে মানে ডাউন করে দিলে ওটা কমান্ডিং মোডে চলে যেত। তখন কি হতো, সামনে যদি তোমার কোনো নেগেটিভ এনার্জি থাকে, তাকে তুমি যখন কোনো কোশ্চেন করছো সেটা থ্রুতে, তখন সে আনসারটা দিত, ওটা কমিউনিকেশন করো কাঁটাটাকে নাড়িয়ে, একবার নাড়ালে নো, দুবার নাড়ালে ইয়েস। এই যে কমিউনিকেশন ফিল্ডটা, ওটা ওই মিটারের মধ্যে ছিল। যেরকম এখন দেখবে অনেকে কেটু নিয়ে যারা কাজ করে, কেটুর মধ্যে লাইটের রেঞ্জ থাকে, তো গ্রিন, তারপরে গ্রিন থেকে একটু ইয়েলো হতে হতে অরেঞ্জ, অরেঞ্জ থেকে গিয়ে আলটিমেট রেড। আর ওটার ক্ষেত্রে লাইট ছিল একটাই, শুধু রেড লাইট থাকতো। তো ওই কমিউনিকেশনটা ওইভাবে হতো। এখন দেখবে কেটুতে বলে যে আপনি 2 নাম্বার থেকে আপনি 3 নাম্বার বাতি পর্যন্ত জ্বালিয়ে দেখান, বা আপনি 4 নাম্বার বাতি পর্যন্ত জ্বালিয়ে দেখান। সমস্যাটা কি হয়, এটা তো একটা, আমরা যেটা বলি এটা একটা আমাদের আর একটা প্যারালাল ওয়ার্ল্ড আছে, যে ওয়ার্ল্ডে এরা এক্সিস্ট করে, যেটাকে আমরা দেখতে পাই না। সে তুমি এখন টাইম ট্রাভেলের তত্ত্ব আনতে পারো, তোমার ব্যাপার, আমি অতদূর যাচ্ছি না। কিন্তু এরা যে ওয়েব লেন্থে থাকে, সেই ওয়েব লেন্থ থেকে যখন তোমার ওয়েব লেন্থে আসে, ঠিক আছে, এই যে তোমার ওয়েব লেন্থে এসে তার আত্মপ্রকাশ, তার তো শরীর নেই। তোমার যেরকম শরীর আছে, তোমার একটা গলা আছে, তুমি যেটার জন্য কথা বলছো, আমি এই যে কথা বলছি, তুমি আমার সাউন্ডটাকে শুনতে পাচ্ছ, আমি হাতটা নাড়াচ্ছি, তুমি একটা ফিল পাচ্ছ, ঠিক আছে, আমি তোমার দিকে দেখছি, বা তুমি আমাকে দেখতে পাচ্ছ, একটা আই কন্ট্যাক্ট তৈরি হচ্ছে, ওখানে তো এইসব কিচ্ছু নেই। পুরো বায়বীয় পদার্থ একটা, বায়ুর মধ্যে ভাসমান, তুমি সামনে যেটা দেখছো সেটা শুধু বায়ু, আর কিচ্ছু নেই তোমার কাছে।
তাহলে এই রকম একটা পরিবেশে দাঁড়িয়ে তুমি কি করে সেই ব্যক্তিটার মানে আত্মপ্রকাশটাকে বুঝবে যে সে তোমার সামনে আছে বা আত্মপ্রকাশ করেছে বা এসছে এখানে স্পটে আছে? বলবে হটস্পট কোল্ড স্পট, এটা একটা পার্ট। গন্ধ, গন্ধ একটা পার্ট, অনেক সময় গন্ধ বেরোয়ও না, সেটাও একটা পার্ট। আবার গন্ধ যে সবসময় দুর্গন্ধযুক্ত হবে সেটাও না, সুগন্ধও বেরোতে পারে, সেটাও একটা পার্ট। এটা কি হয়, যখন ওই এনার্জিটা যখন ওর ওয়েভলেন্থ থেকে যখন তোমার ওয়েভলেন্থে এসে আত্মপ্রকাশ করে, তখন ওর একটা এনার্জির দরকার হয় তোমার সঙ্গে কমিউনিকেট করার জন্য, যে কারণে আমরা ইএমএফটা ইউজ করি, যেটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে? তখন ও কি করে, এনার্জিটাকে নেওয়ার জন্য, ও তো স্মার্ট এনার্জি বলি আমরা, তো আমাদের থেকে অনেক বেশি পাওয়ারফুল, অনেক কিছু করতে পারে। ও তখন কি করে, ওই যে ইলেকট্রনিক যে গেজেটস গুলো বা হিউম্যান বডি, সেখান থেকে পাওয়ারটা নিয়ে ও আত্মপ্রকাশটা করে, বা তোমার সাথে কমিউনিকেশন করছে, বা অনেক সময় তোমার হার্ট করে, ঠিক আছে, আঁচড়ে দিচ্ছে, এইগুলো করে থাকে, সেই তোমার এনার্জিটাকে অ্যাবজর্ব করে। এবার ওই এনার্জিটা যখন তোমার থেকে নিচ্ছে, তখন ধরো তোমার গেজেটস, তোমার হাতে একটা টর্চ লাইট আছে, তুমি নতুন ব্যাটারি লাগিয়ে নিয়ে গেছো, ইনস্ট্যান্ট দেখলে ডাউন হয়ে গেল। কারণ কি, ওই জায়গায় যে স্মার্ট এনার্জি যেটা রয়েছে, সে নিজের আত্মপ্রকাশ করার জন্য তোমার এখান থেকে পাওয়ারটাকে ট্রান্সফার করিয়ে নিল নিজের মধ্যে। তো অনেক সময় দেখবে এই ধরনের কোনো জায়গায় গেলে খুব ভারী লাগে, ড্রাউজি হয়ে যায় আমাদের শরীর, মাথা যন্ত্রণা করে, যেরকম আমার, আমি কোনো জায়গায় যদি নেগেটিভ অরা সেখানে খুব স্ট্রং আমি পাই, আমি পা রাখার 2 থেকে 3 মিনিটের মধ্যে আমার মাথা ধরে যাবে। আমি যে কারণে কোনো প্যারানরমাল জায়গায় ইনভেস্টিগেশন করতে গেলে 1 পাতা করে স্যারেডন নিয়ে যাই। কটা খাবো আমি নিজে জানি না, খেতে থাকো, তুমি কাজ করতে খেতে থাকি না, ধরো খেলাম, একটাতে কাজ হয়ে গেল তো হয়ে গেল, যদি না হলো 2টো খেলাম, আবার হচ্ছে, তোমার আবার হচ্ছে, খেলাম। আমি হাইয়েস্ট খেয়েছি একদিনে 5টা। এবার তুমি বলবে ক্লিনজিং, তো এই ধরনের অরা তোমার উপরে যখন আসছে, তুমি ক্লিনজিং করো, তো ক্লিনজিং তুমি কতবার করবে? এই সল্ট ওয়াটার দিয়ে ক্লিনজিং, রান্নার জল, মানে ওই খাবারের ওই আয়োডাইজ নুন দিয়ে ক্লিনজিং হয় না, ওর জন্য রক সল্ট লাগে, রক সল্ট লাগে। ওই হাতের এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম না। এই জিনিসটা আমাকে একজন বলেছিল, অনেকেই বলে এটা, আমি জানি না তুমি কার থেকে শুনেছো, এটা অনেকেই বলে। অ্যাকচুয়ালি ওটাকে অরা ধরে করতে হয়, আমাদের বডির চারপাশে যে অরাটা ক্রিয়েট হয়, এই অরাটাকে ধরে স্প্রে করতে হয়। স্প্রে করতে ওটা? হ্যাঁ, স্প্রে, মানে দূর থেকে স্প্রে করে একজন। ধরো তোমারটা তুমি নিজে করতে পারবে না, তুমি জানো হয়তো তুমি আমার টিম মেম্বার, তুমি আমাকে করে দিলে, আমি তোমাকে করে দিলাম, বা আমি জানি আমি তোমাদের সবাইকে করে দিলাম, আমারটা দেখে দিলে আমি কি করে করলাম। হ্যাঁ, মানে ধরো শিল্ড, কাঁধের উপরে স্প্রে করতে হলো, সাইডে স্প্রে করতে হলো, মাথার উপরে স্প্রে করতে হলো, যেটা তোমার বডির চারপাশটায় কভার করবে। তুমি এখানে দিলে, এখানে দিলে, এখানে দিলে, এখানে দিলে, এখানে দিলে, তো গড়িয়ে পড়ে গেল। অরাটা তো তোমার বডি জুড়ে, বুঝতে পেরেছো? দাদা, তোমার এতগুলো তো ইনভেস্টিগেশন করেছো তুমি, কলকাতার বাইরের বেশিরভাগ তোমার, তাই তো? আমি যদি ভুল না করি। কলকাতার বাইরে ঠিক না, তুমি বলতে পারো হ্যাঁ প্রপার কলকাতার বাইরে, ওয়েস্ট বেঙ্গল জুড়ে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে। কলকাতায় যে হন্টেড প্লেস যখন আমরা গুগলে লিখি, অনেকগুলো আসে, তোমার মতে কোন জায়গাটা সব থেকে বেশি হন্টেড? দেখো, প্র্যাকটিক্যালি বলতে যে হন্টেড প্লেস যেগুলো আছে সেগুলো আমি সবকটা ভিজিট করি। ওকে, মিথ্যে কথা বলে তো লাভ নেই, অনেক অডিয়েন্স দেখছে, ক্রস কোশ্চেন করলে আনসার দিতে পারবো না। পাকসাকা সেমেট্রি ভিজিট করেছি, গ্রেভিয়ার্ড জুড়ে জায়গা, সে তো হন্টেড হবেই। পার্ক স্ট্রিট মানে পাকসাকা না, পার্ক স্ট্রিট সেমেট্রি? পার্ক স্ট্রিট যে সেমেট্রিটা, ওকে ওকে, যে সবথেকে 0-0 যেটা আছে, তো হন্টেড হবে, কিছু করার নেই, ওই জায়গাগুলোই হন্টেড। শ্মশান যদি তুমি বলো হন্টেড না, তাহলে মিথ্যে কথা বলা হবে। এখন তোমার সঙ্গে কি কিছু করছে? কিছু করেনি না, তাহলে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। পুতুল বাড়ি সবাই বলে, আমি গেছি, কোনো কিচ্ছু পাইনি, কোনো কিচ্ছু পাইনি। কিছু কিছু জায়গা কেউ একজন কোশ্মিনকালে ঘি দিয়ে ভাত খেয়েছে, সেই গন্ধ যদি সে এখনো হাত দিয়ে শুকায়, সেই ঘিয়ের গন্ধ বেরোবে না, সেরকম হচ্ছে পুতুল বাড়ি। কোনো একটা কালে হয়তো সত্যিই প্রবলেম ছিল, সেটা এখন নেই। যদি থাকতো তাহলে ওখানে অতগুলো লোক বসবাস করতে পারতো না। ঠিক আছে,
এবং অনেক লোক বসবাস থাকে, করে, অনেক লোক কারখানা আছে থাকে। নিচে একটা। হ্যাঁ, তো সুতরাং ওখানে নেই। ও গঙ্গার ঘাট, আমি পাড়া মাতাল নই, কোনোদিন পড়েছিলাম না, ইচ্ছাও ছিল না, ওই জন্য ফিল করিনি, জানি না। রবীন্দ্র সরোবর মেট্রো, আমি লাস্ট মেট্রো কোনোদিন ফিরিনি, জানি না, অনেকবার ঢুকেছি, কিছু ফিল করিনি। এখন যদি বলো তুমি সত্যি হন্টেড, তাহলে আমি সরাসরি চলে যাব উইপ্রো, কেউ যায়নি। কিন্তু উইপ্রোর এত ভিডিও আছে বা কিছু পার্টিকুলার ভিডিও আছে যে ভিডিওগুলোকে খণ্ডন করার মতন কোনো জায়গা আমার কাছে নেই। তো সুতরাং যদি তুমি বলো, তাহলে আমি বলবো ওটার প্রমাণ আছে, এবং উইপ্রো কর্তৃপক্ষ এটা খুব ভালোভাবে জানে, কিন্তু এত বড় একটা এমএনসি কোম্পানি, ওরা বাইরে ডিসক্লোজ করবে না এটাকে, ওদের বিজনেসের প্রবলেম হবে, সেই কারণে ওরা বলে না। নালে উইপ্রোর প্রত্যেকটা এমপ্লয় যারা ওই পার্টিকুলার বিল্ডিং এ কাজ করে, তারা প্রত্যেকে জানে, সবাই জানে। ইনফ্যাক্ট এই কিউরোফাইড যে চ্যানেলে তুমি প্রথমেই কথা বললে, এখানেও উইপ্রো নিয়ে একজন কিন্তু পুরো এন্টায়ার স্টোরিটা বলে গেছে, ঠিক আছে? তো সুতরাং এটার প্রমাণ আছে, আমি মনে করি এটাই হন্টেড কলকাতার বুকে। ন্যাশনাল লাইব্রেরি, তুমি গভর্নমেন্টের জায়গা, তুমি ঢোকার পারমিশন পাবে না, পেলেও তুমি সবকটা ঘর তুমি অ্যাক্সেস করতে পারবে না, বাইরে বাইরে ঘুরবে। একটা টিম গেছিল কলকাতা থেকে, তারা বাইরে বাইরে ঘুরেছে, এদিক ওদিক ঘুরে চলে এসছে। বাইরে ঘোরাটা বড় ব্যাপার না। তুমি যখনই প্যারানর্মাল ইনভেস্টিগেটর নিজেকে বলছো, তখন যতক্ষণ না তুমি ইনভেস্টিগেশন করতে পারছো উইথ গেজেটস অর উইদাউট গেজেটস, হোয়াট এভার, তুমি কিভাবে সেটাকে তুলে ধরবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। কিন্তু তার যদি বিন্দুমাত্র আমি না পাই, তো কেউ একজন বলল ওই বাড়িতে যে ভদ্রলোক থাকতো তাজমহলটা তার, আমি মেনে নেবো ওই বাড়িতে যে থাকতো তাজমহলটা তার, তাহলে ইতিহাসে যেগুলো এতদিন ধরে বললাম সেটা মিথ্যে? তো আমি ওই জন্য বিশ্বাস করি না। এইগুলো আমি দেখেছি, এটা যেটা দেখেছি এটা আমার কাছে অথেন্টিক বলে মনে হয়েছে, এর অথেন্টিসিটি আছে, তাই জন্য আমি এটাকে হন্টেড মনে করি। বাকি জায়গাগুলো আমার যাওয়া হয়নি, সুতরাং আমি বলতে পারবো না। আর একটা দাদা, অনেকে বলেছেন যে ইনভেস্টিগেশন করতে গেলে এক একটা স্পেসে বা এক একটা প্লেস, সরি স্পেস বলবো না, প্লেসে একদিনে হয় না, ওটা 2-3 দিন বা এক সপ্তাহ ধরে যেতে হয়, এবং দিনের পর দিন একটু ইনভেস্টিগেশন করার পর সেই জিনিসটা জানান দেয়। এটা কি সত্যি, নাকি একদিনে গিয়েই তুমি জেনে যেতে পারো? মানে আমি কোনো জায়গায় ভুল বলছি কি? না, তুমি ভুল বলছো না কথাটা, যেটা শুনেছ বা সেটাও ঠিক না। ওকে। যদি কোনো জায়গায় হন্টিংস হয়ে থাকে, তারা যদি কমপ্লেন করে, ম্যাক্সিমাম টাইপ তো তারা আমাদেরকে ফোন করে যে আপনারা একবার আসুন, এসে দেখুন। যেরকম ভেরি রিসেন্ট আমি একটা জায়গায় যাব, হাওড়া ডুমুরজোলা, আমি এটা আগে বলে দিলাম, এটা কেউ জানে না, তোমার চ্যানেলের থ্রুতে প্রথম কেউ জানবে। একজন মহিলা, সে আমাকে ডেকেছেন, তার বাপের বাড়ি হাওড়া ডুমুরজোলাতে, সেখানে অদ্ভুত কিছু ইনসিডেন্ট হচ্ছে। দেওয়াল থেকে রক্ত পড়া, হঠাৎ হঠাৎ করে। বাইরে কামাখ্যা ঘুরতে গেছে, পুজো দিয়ে ফিরেছে, হঠাৎ ফ্ল্যাট পুরো বন্ধ ছিল, এসে দেখছে ঘরের ফ্লোরের মধ্যে 8 থেকে 10 ফোঁটা রক্তের ড্রপ পড়ে শুকিয়ে গেছে। আচ্ছা, হঠাৎ করে একদিন দেয়াল থেকে রক্ত পড়ছে, খুব ভয় লেগে গেছে, বাথরুমে গেছে, কুমোড ফ্ল্যাশ করেছে, কুমোডের যে জল সেখান থেকে ব্লিডিং হচ্ছে, জলটাই পুরো লাল, এদিকে জলের মধ্যে কিচ্ছু দেওয়া নেই। তারপরে আবার জল ফ্ল্যাশ করেছে, কিছু পাইনি। তার একটা ছোট বাচ্চা আছে, একদম সদ্যজাত শিশু, কথাও বলতে শেখেনি। সেই বাচ্চাটাকে বাড়িতে নিয়ে গেলেই বাচ্চাটা অদ্ভুত রকম বিহেভিয়ার করছে, বাচ্চাটার বডির মধ্যে কিছু স্ক্র্যাচ মার্ক আসছে, খুব অসুস্থ হয়ে যাচ্ছে, আবার যে নিজের বাড়িতে চলে যাচ্ছে তখন অসুস্থ। যে মহিলাটি আমাকে কন্ট্যাক্ট করেছেন, সেই মহিলাটি বাবা এখন হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে এবং বহুদিন ধরে কন্ট্যাক্ট হচ্ছিল। আমি প্রথম ওনাকে কিছু কথা বলেছিলাম যে আপনি ইমিডিয়েটলি স্টেপ নিন, না নিলে কিন্তু আপনার এই ধরনের প্রবলেমগুলো আগামী দিনে হবে। এবং তখন যেটা হয় না, প্রথমেই কথা শুনে আরো 5 জায়গায় লোকে বাজিয়ে দেখতেই চায়, না হিউম্যান সাইকোলজি, যে আমি যেটা বলছি সেটাই যে ঠিক, তার জন্য তার প্রমাণ লাগবে। তো উনি বাজিয়ে দেখতে গিয়ে এতটা টাইম নিয়ে ফেলেছেন, এবং আমি যেগুলো যেগুলো তাকে বলেছিলাম সবকটা অক্ষরে অক্ষরে মিলে গেছে।
এবং হঠাৎ করে ওনার বাবা খুব অসুস্থ হয়ে গেছেন, এখন বাবা প্রায় উঠতেই পারছেন না, এরকম একটা কন্ডিশনে চলে গেছে। এটা ছাড়া একজন তান্ত্রিককে দিয়ে কাজ করিয়েছিল, সেই তান্ত্রিক কাজটাকে ঠিক করতে পারেনি। এটা ডেমনিক পজিশন আছে, জানান দেওয়া হচ্ছে। হঠাৎ করে দেয়ালের গায়ে ঘুম থেকে উঠে দেখছে বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা নেই, কেউ লেখার মতন কিছু নেই। দেয়ালের মধ্যে পেন্সিল দিয়ে লেখা কিছু সিম্বল, তার নিচে লেখা হেল, তার নিচে লেখা এ দিয়ে যে নামটা, সে নামটা হচ্ছে ভদ্রমহিলার মায়ের নাম। হেল, তার নিচে এ লেখা। এবং ওই বাড়িটা ছাড়তে বলা হয়েছে, এবং ছাড়ার জন্য ভদ্রমহিলার মাই সব থেকে বেশি বেঁকে বসেছেন, যেহেতু ওনার উপরে কাজটা চলছে। এবং এটা প্রেরিত, ওনার রিলেটিভ করছে, প্রপার্টিগত ইস্যু, এটা উনি ধরতেও পেরেছেন। এখন ওনাকে জায়গাটাকে ক্লিয়ার করার জন্যই যাওয়া। কিন্তু আবার বলি, এখানে আবার বলবে লোকে তান্ত্রিক না, বাস্তবতেও কিছু কাজ হয় যেটার জন্য মন্ত্রোচ্চারণ বা হাবিজাবি কিছু জিনিসের দরকার পড়ে না। বাস্তু কিছু মেনে কিছু কাজ করলে সেই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায়। সেটার জন্য আমার সঙ্গে একজন বাস্তুবিদ যাবে ওখানে, আমার যতটা ইনভেস্টিগেশন পার্ট আছে আমি করব, তারপরে ওটাকে ক্লিয়ার করে দিয়ে চলে আসাই হচ্ছে উদ্দেশ্য। ইনভেস্টিগেশন হলো, রদ দেখা হলো, কলা বেচা হলো, এটা শুরু হবে। দাদা, যেটা হচ্ছে যে তুমি বলছো ওটা ডেমনিক বা হুম। লেখা আছে বা রক্ত পড়ছে, ওগুলোর কি ছবি ওনারা তুলেছেন? হ্যাঁ, আমার কাছে আছে, আমি তোমাকে অফ দ্য ক্যামেরা শো করে দেবো। হ্যাঁ দাদা, একটা জিনিস তুমি আমাকে বলো, এই যে সিম্বলস বা এই যে ছবি তোলার যে জিনিসগুলো আছে, আমাকে অনেকে বা ইনভেস্টিগেশন যারা করেছে তারা বলেছে, বা যারা জ্ঞান রাখে এই বিষয়ে, যে এগুলো না ফোনে রাখতে নেই, এতে নাকি নেগেটিভিটি আমার সাথেও ঘুরে বেড়াতে পারে। এটা আমি না, এগেন তুমি চলে আসছো ম্যানিফেস্টেশনের ব্যাপারে। এটা কি ম্যানিফেস্টেশন? হ্যাঁ, যে তুমি বারবার একটা জিনিসকে নিয়ে ভাবছো, হুম। সেটা কাজ করে। এটা কিরকম, ধরো ল অফ অ্যাট্রাকশন, আজ এটা অনেকেই করে, যেটাকে আমরা বলি ইউনিভার্সের থেকে কিছু চেয়ে নেওয়া। হুম। ইউনিভার্সের থেকে তুমি যেটা চাইবে, ইউনিভার্স একদিন না একদিন, তুমি তো মন দিয়ে রেগুলার চাইতে পারো, একদিন না একদিন সেটা তোমাকে ইউনিভার্স রিটার্ন করবে। ঠিক আছে, সেই রকমই আমরা যদি, আমাদের তো মাইন্ডের দুটো লেয়ার, একটা কনসিয়াস মাইন্ড, একটা সাবকনসিয়াস মাইন্ড। যখন এই লেয়ার দুটো প্যারালাল পজিশনে চলে আসে, তখন তুমি যেটা চিন্তা করবে সেই কাজটা হবে। এবার প্যারালালে তো তোমাকে দুটোকে আনতে হবে, সেটা তো তুমি আনতে পারো না, তোমার তো থার্ড আই ওপেন নেই। এটা মেডিটেশন প্রসেস। সেই প্রসেসের মধ্যে থেকে দীর্ঘদিন গিয়ে তোমাকে পদ্মাসনে বসে, ধ্যানে বসে নিজে শীতল করা, চক্রগুলোকে ব্যালেন্স করা, করে পিটুইটারি গ্ল্যান্ডকে পেনিট্রেট করে তোমার থার্ড আই ওপেন করা, তারপরে গিয়ে তুমি ওই জায়গায় পৌঁছাবে। কিন্তু তার আগে যেটা আমরা করতে পারি, দেখবে ইউটিউবে এখন রিসেন্টলি একটা খুব ভাইরাল হয়েছে, অরুণদার হোটেল। হ্যাঁ, সবাই দেখেছো? অরুণদা দেখবে সবসময় বলে 20 টাকা কারোর যদি হয় বিল, বলে আপনি 20,000 টাকা দেবেন। লক্ষ্য করে দেখবে, যার 120 টাকা হয়েছে, কত হলো? 1,20,000 টাকা দেবেন আপনি আমাকে। তার মানে কি 1,20,000 টাকা দেবেন না? এটা এক ধরনের ম্যানিফেস্টেশন। এই যে উনি বারবার করে বলছেন 20 টাকায় 20,000 করে দিচ্ছেন, 120 টাকা 1,20,000 করে দিচ্ছেন, এই যে 3 গুণ 4 গুণ 100 গুণ 10 গুণ এই যে বাড়িয়ে যাচ্ছেন উনি, এইটা ওনার কাছে রিটার্ন আসবে। 20টা হয়তো 200 হয়ে রিটার্ন আসবে, 200টা হয়তো 800 হয়ে রিটার্ন আসবে, ইউনিভার্স এটা রিটার্ন দেবে। ঠিক সেই রকমই তুমি যদি সারাদিন ধরে নেগেটিভ জিনিস চিন্তা ভাবনা করো, তোমার মধ্যে না একটা নেগেটিভিটির আশ্রয় নেবে। ধরো ভূতের গল্প নিয়ে আজকে তো অনেকেই পডকাস্ট করে, প্রচুর ভূতের গল্প শোনে, তাহলে এরা আগে ভয় পায় না কেন? তোমায় ভাবতে হবে। কারণ ওরা শুনবো বলে শোনে, পরবর্তীকালে চিন্তা ভাবনা করে না। তুমি যখনই একটা জিনিসকে নিয়ে ভাববে, কনসিয়াস মাইন্ডে তুমি যেটা ভাবছো, সাবকনসিয়াস মাইন্ড কিন্তু সেটা ঘুমের সময় তোমাকে শো করবে। অর্থাৎ তখন তুমি যদি ঘুমের মধ্যে তুমি ভূতের স্বপ্ন দেখো, তুমি ভয় পাবে না? তুমি যতই বড় পালোয়ান হও, তুমি ভয় পাইতে বাধ্য। সেই জন্যই বলা হয় যে এই সমস্ত জিনিস যত কম ভাবা হয়। তুমি মোবাইলে নিয়ে ঘুরছো না, কিছু কিছু জিনিস আছে যেগুলো রাখতে নেই, তার মধ্যে এগুলো পড়ে না।
ওকে। তার মধ্যে পরে হচ্ছে যেরকম শ্মশানকালীর ছবি, মৃত ব্যক্তির ছবি, যে খাটে শুয়ে আছে বা বডি, সেই ছবি তুলে রাখলাম, এইগুলোকে রাখতে নেই। ঠিক আছে। আর একটা জিনিস কিছু কিছু ক্ষেত্রে হন্ট করে, সেটা তুমি রাখো বা না রাখো তাতে কিছু এসে যায়। ধরো কোনো পজেসড ব্যক্তি, বিশেষ করে ডেমনিক পজেসড যদি হয়ে থাকে, সেই ব্যক্তি যখন বাইরে কারোর থেকে হেল্প নিতে চায় না, এরা তো ভূত বলো, প্রেত বলো, পিশাচ বলো, জিন বলো, ডেমন বলো, যেটাই বলো, এরা তো বায়ুতে ভাসমান। তুমি কি করছো না করছো সব দেখতে পাচ্ছ, মনিটর করছে। এবার ধরো একটা জিন তোমাকে পজেস্ট করেছে, যে কোনো কারণেই হোক, তোমাকে ভালো লেগে গেছে, ভালোবেসে ফেলেছে, তোমাকে নিয়ে যেতে চায়। তোমাকে কি নিয়ে যাবে? তোমার তো বডিটা নিয়ে যেতে পারবে না। তোমাকে মেরে ফেলে তোমার সোলটাকে নিয়ে যাবে, নিয়ে গিয়েও সঙ্গী করবে। এই হচ্ছে ওর মেন মোটো। এখন এইটাকে যখন ও করতে যাবে, এবার তুমি কারোর থেকে হেল্প নিচ্ছ, কোনো একটা স্পিরিচুয়াল রুহানি স্কলার বা কারোর থেকে একটা স্পিরিচুয়াল গাইডলাইন নিচ্ছ, কারোর থেকে একটা কিছু নিচ্ছ, সে তো দেখতে পাচ্ছে যে তাকে সরানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে। সে তো সরার জন্য আসেনি, সে তো কিছু প্রাপ্তির জন্য এসছে। যখন তুমি তাকে হেল্প করতে যাবে, বা যে তোমাকে হেল্প করবে, তার সে ক্ষতি করে দেয়, যাতে সে কিনা তোমার পর্যন্ত রিচ করতে পারে আর তোমাকে যাতে না তার থেকে সরাতে পারে। সেই জন্য অনেকেই বলে, সেই রকম সিভিয়ার কিছু প্রবলেম থাকলে বলে আপনি ফোনে বলবেন না বা বাইরে বেরিয়ে কথা বলুন। কারণ ওই যে তুমি জায়গাটায় বসে ফোনে কথা বলছো, তুমি তো দেখতে পাচ্ছ না এন্টিটিটা কোথায়। তুমি তোমার ঘরে বসে তুমি একটা হেল্প নেওয়ার জন্য তুমি কোনো কারোর সঙ্গে একটা আলোচনা করছো, ও তো শুনতে পাচ্ছে যে তুমি একজনের থেকে হেল্প নিচ্ছ। ওকেই দুদিন বাদে ওকেই ঝাঁটা বেড়ে বার করবে ঘর থেকে। ও কি তোমাকে সেটা করার জন্য অ্যালাউ করবে? করবে না, তখন ক্ষতি করে দেবে। সেটাই হচ্ছে, এটাকেই বিভিন্ন রকম ভাবে ভেঙে চুরে লোকে বলে। আর যে কেউ কি ইনভেস্টিগেশনে করতে পারে তোমার মতে? কোনো কি রাশি টাশি এরকম ব্যাপার আছে? আর ভারী রাশি, হালকা রাশি, এরকম কিছু ব্যাপার থাকে? না, দেখো এটা তোমার ইচ্ছা। ইচ্ছার উপর। আমার মিথুন রাশি। মিথুন রাশি। ওকে। আবার যারা প্লানচেট করে, প্লানচেটের যারা মিডিয়াম খোঁজে, তারা খোঁজে তুলা রাশির লোক। ওকে। কানেক্ট আছে। হওয়ার জন্য। কানেক্ট হওয়ার জন্য তারা খুব ভালো মিডিয়াম হয়। হুম। তো কারুর আছে সিংহ রাশি, কারুর মেষ রাশি, কারুর মীন রাশি, ওটা ম্যাটার করে না। তোমার ভালো লাগার জিনিসটা সেটা তোমার মনের মধ্যে তৈরি হয়ে গেছে, এবার তুমি সেটাকে কতদূর এগিয়ে নিয়ে যাবে, সেটা হচ্ছে তোমার চেষ্টার উপরে, তোমার ভালো লাগা ভালোবাসার উপরে। যেরকম আমার একটা সেপারেট বিজনেস আছে, সেটা লোহার বিজনেস, জানো, লিফটের বিজনেস মানেই লোহার, লোহা ছাড়া কাজ হবে না ওখানে। আবার এটা ছাড়া আমার প্যারানরমাল, এটা আমার একটা ভালোবাসার জায়গা। আমি ফাইনাল ইয়ার পর্যন্ত আর্ট কমপ্লিট করেছি, সেটা আমার একটা ভালো লাগার জায়গা ছিল, পরবর্তীকালে আমি এগিয়ে নিয়ে যাইনি। বিভিন্ন রকম অর্নামেন্টাল ফিশ নিয়ে আমি মাঝে মধ্যে ডিল করি, প্লান্টেড অ্যাকোরিয়ামের আমার হবি আছে, সেটাও আমার একটা ব্যবসা বলতে পারো, সাইডে করি আমি। তো কোনোটার সঙ্গে তো কোনোটা লিঙ্ক নেই, তাহলে করছি কেন? লিঙ্ক আছে। এই যে অ্যাকোরিয়ামের ব্যবসাটা, জল আর লোহা, দেখো লিঙ্ক আছে, তাই জন্য আমি করি। কোনো না কোনোভাবে আমার সঙ্গে লেগে গেছে জিনিসটা। আবার প্যারানরমাল এটা যদি তুমি বলো, তাহলে এটা আমার ভালো লাগার জিনিস। আবার আর্টটাকে যদি দেখো, ওয়াটার কালার, তাতেও জল ইউজ হচ্ছে, হোয়াইট পেজের মধ্যে আমি আঁকছি, লিঙ্ক আছে। এগুলো দেখো, ওপরওয়ালা তোমাকে সেট করে পাঠিয়েছে, তো কোনো না কোনো দিন তুমি পড়বেই তার চক্করে। এইবার তুমি কতদূর নিয়ে যাবে সেটাও ওপরওয়ালাই ঠিক করে দিয়েছে। আমাকে যদি বলে যে প্যারানরমাল ইনভেস্টিগেটর হতে দেবে না, তাহলে কোনো না কোনোভাবে আলটিমেটলি আমি বাধা পড়ে আমি সেই কাজটা কমপ্লিট করতে পারবো না, হবে না আমার দ্বারা। উপরওয়ালার ইচ্ছা ছাড়া এই জগৎ সংসারে একটা পাতাও নড়ে না, তুমিও নাড়াতে পারবে না। তো আমাকে অ্যালাউ করেছে, করছি। আবার মাঝখানে এর আগে যে এই মিডিলে আমি একটা টিম, ইন বিটুইন একটা টিম ফর্ম করতে গিয়ে সেখানে প্রচুর বাধার মুখে পড়তে হয়, টিমটা প্রায় ভেঙে যায়।
এখন আবার সেই টিমেরই মেম্বার আমাকে ঘুরিয়ে ফোন করছে, সেই পুরোনো টিমের মেম্বার তারাই ফোন করছে, ব্যাকআপ দেবে, সাপোর্ট দেবে এটার জন্য। এখন আমার যারা টিম মেম্বার তারা সবাই ফ্রেশ, সবাই কাজ করছে। আমি টিম যেটা সিলেকশন করছি নতুন, যেটা খুব তাড়াতাড়ি তোমরাও দেখতে পাবে। তো এই চলছে। আমি তোমার চ্যানেলের মাধ্যমে অ্যাপিলও করতে চাই জনগণের কাছে বা অডিয়েন্সের কাছে, যদি কেউ এই প্যারানর্মাল ফিল্ডে আসতে চায়, কাজ করতে চায় আমার সঙ্গে, সাদর আমন্ত্রণ। যদি কাজ করার উপরে প্যাশন থাকে, ভালো লাগা থাকে, বুকে যদি সেই সাহসটা থাকে, তবেই যেন আসে, আদারওয়াইজ যেন না আসে। সময়ের দাম আছে, তাদেরও সময়ের দাম আছে, আমারও সময়ের দাম আছে। কেউ যদি জেনুইনলি কাজটা করতে ইচ্ছুক থাকে, তাহলে তারা ঝঞ্ঝাটে আমার সঙ্গে নির্ভয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। আমি তাদের সঙ্গে কথা বলবো, একটা সেশন নেব। তারপরে যদি আমার মনে হয় হ্যাঁ একে টিমে নেওয়া যাবে, আমি নিশ্চয়ই নিয়ে তাদের সঙ্গে আগামী দিনে কাজ করতে রাজি। আমি চাই এটার উপরে অ্যাওয়ারনেসটা বাড়ুক। ভূত খায় না মাথায় মাখে, সেটা তো বুঝতে হবে। সেটা বোঝার জন্য তোমাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে নেমে কাজটা করতে হবে, নাহলে তুমি চিরকাল ঘরে বসে ক্রিটিসাইজই করে যাবে, আলটিমেটলি তোমার দ্বারা কিছু হবে না। তো সেটার জন্য আমি সবাইকেই বলতে পারি, কেউ যদি কাজ করতে চায় আসুক, কোনো অসুবিধা নেই। দাদা তুমি তো এই যে কনভারসেশনের মধ্যে অনেকবার ভগবানের উল্লেখ করেছো এবং বিশ্বাস করো, এবং আমাদের এই সমাজে কিছু কিছু ভগবানের দূত যারা নিজেদেরকে বলে থাকেন, বা তান্ত্রিক যাদেরকে আমরা বলে থাকি, দূত বলছি ভুল বলছি মনে হচ্ছে একটু। না, অ্যাকচুয়ালি আমি তোমার কোশ্চেনটাকে পুরোটা শুনিনি। হ্যাঁ, যাদের আমি এটা বলে থাকি যে তান্ত্রিক যারা আছে, তান্ত্রিকরা ভগবানের দূত নয়। দূত না, মানে ভগবান তারা বলে যে তারা আরাধনা করে না, তারা বলে যে মা আমাকে এই বার্তা দিয়েছে, এরকম অনেক আমি ইউটিউবে দেখি। তো তারা তো এটাই প্রমাণ করছে যে তারা ভগবানের তাকে পাঠিয়েছে, তাকে বুদ্ধি দিয়েছে ভগবান, সেই হিসাবে আমি বললাম, ঠিক আছে। এবং তুমি ট্রেনে বাসে ওঠো, সেখানে দেখো লেখা আছে গ্যারেন্টিড বশীকরণ, 101 টাকায় বশীকরণ হয়ে যাবে, প্রেম, ভালোবাসা, চাকরি, যেগুলো তোমার সফল হচ্ছে না, টাকা পয়সা, ধন দৌলত, এগুলো 101 টাকায় হয়ে যায়। এই যে তান্ত্রিকরা কি ভণ্ড? তুই আসছো কেন? না, একটু বলি তাহলে। আমি বুঝতে পেরেছি ব্যাপারটা কি জানো তো, মানে আমার কোশ্চেন ভুলেছে না, ঠিক আছে, তুমি বলেছো, ঠিক আছে, একটা খুব বাজে উত্তর আমাকে দিতে হবে। আমি প্রস্তুত ছিলাম না, ঠিক আছে, যখন করে ফেলেছে উত্তরটা দিচ্ছি তোমাকে। আশা করি তোমার ভালোই লাগবে উত্তরটা। প্রথম কথা হচ্ছে, বশীকরণটা তো সোজা নয়, ঠিক আছে। আর তান্ত্রিক মা যাকে আদেশ দিয়েছে তথাকথিত, তো মা তাকে শিখিয়ে দেয়নি, এটা বলে দেয়নি যে বাজে কাজ করবি না। বশীকরণটা কিন্তু ভালো কাজ নয়। বশীকরণ তুমি কখন করছো? যখন কোনো মানুষকে তুমি কবজা করতে পারছো না, তাকে দিয়ে তোমার স্বার্থ চরিতার্থ করাতে হবে, এবং সেটার জন্য তাকে তোমার আয়ত্তে আনা প্রয়োজন, তখনই তুমি বশীকরণ করছো। তা তুমি বাজে কাজ করছো। মা কোনোদিন কোনো সন্তানকে বাজে জ্ঞান দেয়? তোমার লাইফে কোনোদিন দেখেছো? যে ছেলেটা মার্ডার করে জেল খাটছে, তার মা কি তাকে শিখিয়ে দিয়েছিল তুই মার্ডারটা কর? আমি কথা আছে না, কু সন্তান হতে পারে, কু মাতা হয় না। তো সুতরাং এটা হয় না, প্রথম কথা এখানে এটা ভুল। 2 নম্বর কথা হচ্ছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমি কিচ্ছু জানি না, আমি সব জানি। আমি পার্টিকুলার কিছু লোককে চিনি বা জানি, অকাল প্র্যাকটিস করছে, অথচ তার কোর্সই কমপ্লিট হয়নি। এই অকাল প্র্যাকটিসেরও একটা নিয়ম আছে। ধরো এইগুলো তো গুপ্ত সাধনা, এই প্রত্যেকটা, তুমি তন্ত্রমতে যাও, খ্রিস্টানিটিতে যাও, যেখানেই যাও, ব্ল্যাক ম্যাজিক বলো বা যাই বলো, তাতে একটা গুরু লাগে, যে তোমাকে পথ দেখাবে, যে তোমাকে শেখাবে। সেই গুরুর থেকে তুমি শিখছো শিখছো শিখছো, প্রত্যেকটাতে একটা কোর্স থাকে। যেরকম তুমি 1 থেকে 10-এ উঠেছো, তারপরে মাধ্যমিক দিয়েছো, তারপরে 11-12 করে এইচএস দিয়েছো, তারপরে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার করে গ্র্যাজুয়েশন দিয়েছো। তো তার মানে এই যে গ্র্যাজুয়েশনটা তোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারটা মিলিয়ে গ্র্যাজুয়েশন, তাহলে এই পার্টিকুলার 10 ইয়ার একটা টাইম পিরিয়ড তুমি পেলে। তো সেরকম সাধনার ক্ষেত্রে হয়, এতদিন তোমাকে এটা জব করতে হবে, এই করতে হবে, এইগুলো পালন করতে হবে, তারপরে গিয়ে তুমি এইটা পাবে, এই দীক্ষাটা পাবে, বা এই শিক্ষাটা পাবে, বা এই সিদ্ধিটা লাভ করবে।
তো এবার তুমি কমপ্লিটই করলে না, তোমার কাছে সার্টিফিকেট নেই, কিছু নেই, মানে সব তন্ত্রে তো সার্টিফিকেট সেরকম হয় না, কিন্তু ক্রিশ্চানিটিতে ব্ল্যাক ম্যাজিক বা অকাল্ট প্র্যাকটিস যারা করে তাদের সেক্ষেত্রে একটা করে সার্টিফিকেশন দেওয়া হয়, সেই সার্টিফিকেটটা তোমার কাছে নেই, অথচ তুমি আবার টোল খুলে বসে রয়েছে অন্য লোককে শেখাচ্ছ, যেখানে তোমার গুরুই তোমাকে পারমিশন দেয়নি, তুমিই তৈরি হওনি, তুমি লোককে কি শেখাবে? এটা পসিবল নয়। আবার ধরো এই যে তুমি বললে যারা বশীকরণ করে, যদি বশীকরণটা এতই সহজ হয়, 101 টাকায় বশীকরণ, তো আমি সেই লোকটাকে ওপেনলি বলছি তোমার চ্যানেলের মাধ্যমে, আমার এক্স গার্লফ্রেন্ড, আমি তার ছবি, নাম, বাবার নাম, মায়ের নাম সব দিয়ে দেবো, তার হিম্মত থাকলে সে ওই মেয়েটাকে বশীকরণ এনে আমার বশীকরণ করে আমার সামনে বসাতে পারবে 7 দিনের ভেতরে? বুঝে যাব তার সিদ্ধির পাওয়ার, কত বড় সে হনুমান। পারবে না। জাস্ট কিছুদিন আগে আমি একটা চ্যানেলে একটা তান্ত্রিকের ইন্টারভিউ দেখছিলাম, মহিলা তান্ত্রিক, তিনি আমার বইটাইও লিখেছেন। তিনি হঠাৎ করে বলছেন চ্যানেলে যে পঞ্চমুণ্ডির আসন নিয়ে কথা হচ্ছে, তো পঞ্চমুণ্ডির আসনটা কি কাজে লাগে, কেন লাগে, আর ওই যে 5টা যে মুন্ডু থাকে, পঞ্চমুণ্ডি যে কারণে বলা হয়, করটি, সেই 5টা প্রাণীর করটি কেন ইউজ করা হয়। সে যে তত্ত্বটা দিয়েছে সেটা আমি মুখেও বলবো না, কারণ ওটা বলতে গেলে আমার হাসি পেয়ে যাবে। নিজেকে তান্ত্রিক বলছেন উনি, উনি আবার সিদ্ধায়ু। উনি বলছেন হনুমানের মাথায়, পুরো ডিটেলে যাচ্ছি না, আমি খুব শর্টেই বলছি, 5টা মাথা লাগে, হনুমান লাগে, মানুষ লাগে, শিয়াল লাগে, বেজি লাগে, আর সাপ লাগে, এই কটা লাগে। এখন উনি বলছেন প্রথমে যে কেন পঞ্চমুণ্ডির আসন লাগে, উনি বলছেন চক্র ব্যালেন্স করার জন্য লাগে, চক্রকে জাগরণ করার জন্য লাগে। তো ছোটবেলায় তো শক্তিমান সবাই দেখেছো, সপ্তচক্র দেখিয়েছিল, কিভাবে জাগরণ করতে হয় সেটাও দেখিয়েছিল। তো শক্তিমান কি পঞ্চমুণ্ডির আসনে বসে সপ্তচক্র জাগরণ করতো? যাই হোক, ওটা এখন বলবে কার্টুন ক্যারেক্টার বা যা কিছু কমিক, আমি গেলাম না ওখানে। ওনার বেসিক সেন্স নেই যে পঞ্চমুণ্ডির আসনে বসতে গেলে আগে তোমার শরীরকে প্রিপেয়ার করতে হয়। যেরকম আমাদের শিমুলতলা যেই বামাখ্যাপার যে পঞ্চমুণ্ডির যে আসন, ওটা তো বামাখ্যাপার না, ওটা তারাপীঠের পঞ্চমুণ্ডির আসন ঋষি বশিষ্ঠ, উনি ওখানে বসে সাধনা করে গেছিলেন। তারপরেও কিন্তু বামাখ্যাপা প্রথম দিনে গিয়ে পঞ্চমুণ্ডির আসনে বসেন, আগে তার দীক্ষা হয়েছে, তার মিনিমাম সিদ্ধি লাভ হয়েছে, তারপরে তাকে অ্যালাউ যখন করেছে পঞ্চমুণ্ডির আসনে বসতে পারবে, তারপরে গিয়ে বসেছে। তার আগে বসলে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। কিভাবে মরবে তোমার কোনো আইডিয়া নেই। পঞ্চমুণ্ডির আসনে ডাইরেক্টলি বসা যায় না, বাঁচানোর কোনো চান্স নেই, ওখানে কোনো ক্ষমা নেই। যেরকম ব্রহ্মদৈত্যের কাছে কোনো ক্ষমা নেই, ব্রহ্ম রাক্ষস বলো বা ব্রহ্মদৈত্য বলো, তার যেরকম টার্গেট অব্যর্থ আর কোনো মিস নেই, সেরকম ওখানেও কোনো ক্ষমা নেই। ওখানে তুমি বসতেই পারবে না, তুমি আসনে বসতে গেলে তোমায় ফেলে দেবে, ঠিক আছে? তাহলে তুমি ওটা বসবে কখন? তার আগে তো তোমাকে সেই সিদ্ধি বা সিদ্ধায়ু তোমাকে লাভ করতে হবে। এখন সেটা যখন তুমি লাভ করবে তখনই তো তোমার সপ্তচক্র কুণ্ডলিনী জাগরণ হচ্ছে, নাহলে তো তোমার বডি তৈরি হবে না। তাহলে ওটার জন্য পঞ্চমুণ্ডির আসন নয়, পঞ্চমুণ্ডির আসন হচ্ছে পার্টিকুলার কিছু সিদ্ধি লাভের জন্য। যখন নেওয়ার পরে তুমি পঞ্চমুণ্ডির আসনের অধিকারী হলে, এইবার তুমি বিরাজমান হতে পারো সেই আসনে। হনুমানের মাথা কেন ইউজ করা হয়? হনুমানের মাথা হচ্ছে, হনুমানকে মনে করা হয় ব্রহ্মজ্ঞানী। তুমি একটা সিদ্ধি লাভ করতে যাচ্ছ, তোমার মধ্যে যদি ব্রহ্মাণ্ড সম্পর্কে জ্ঞানই না থাকলে তুমি কিসের সিদ্ধি লাভ করবে? তোমার তো জ্ঞানী মানুষ হতে হবে, তবেই তো তুমি সিদ্ধি পাবে। তাই জন্য হনুমানের মাথা ইউজ করা হয়। শিয়ালের মাথা কেন ইউজ করা হয়? শিয়াল হচ্ছে ধূর্ত, তোমাকে চালাক চতুর হতে হবে। তুমি বোকা হয়ে গেলে তুমি সিদ্ধিটা লাভ করবে কেন? লোকের ভালোর জন্য তো, ভালো কাজ করার জন্য তো, মঙ্গলের জন্য। তো তুমি যদি লোকের ভালো মন্দেই না বুঝতে পারো, তুমি যদি বোকা হও, তুমি কি করে সিদ্ধি লাভ করবে? কুকুরের মাথা কেন ইউজ করা হয়? প্রভু ভক্ত, ভৈরব, ওবিডিয়েন্ট। তুমি সিদ্ধি লাভ করছো,
থেকে তুমি সিদ্ধি লাভ করছো, তার উপরে তো তোমাকে অনুগত হতে হবে। আমি বাকিগুলো বললাম না। তো বলার বক্তব্য হচ্ছে ইন্টারভিউটা যদি দেখো কোনোদিন, তাহলে তুমি হাসবে। বেসিক এইটুকুনি সেন্স নেই, সে বলছে অন ক্যামেরা এই কথাগুলো, যার বলার কোনো রাইটসই নেই। এটা ছাড়া অনেক ভুলভাল বকেছে ওখানে, আমি সেগুলোই যাচ্ছি না। তো এখন লোক হচ্ছে না, ওই অল্প কিছু করলাম করে পয়সাটা কামিয়ে নিলাম, এই যখন 101 টাকায় বশীকরণ হলো কি না হলো তুমি তাকে গিয়ে দিয়ে দেবে। এবার সারাদিনে যদি 10টা লোক গিয়ে 101 টাকা করে দেয়, তাহলে 1010 টাকা তার পার ডে ইনকাম, তাহলে মাসে 30,000 টাকা তার ইনকাম, 30,300 টাকা। তাহলে সহজ পথে যদি টাকা কামানো যায়, সে কামাচ্ছে। ঠিক ভুল তো তার বোঝার দরকার নেই। তুমি দিচ্ছ কেন, তুমি যাচ্ছ কেন? তোমাকে তো বলিনি। তোমাকে তো বলেনি, তুমি ওটা দেখেই তো ছুটছো, আরে বশীকরণ হয়ে যাবে। করে দেখা আমার উপরে বশীকরণ। ব্ল্যাক ম্যাজিকের স্থায়িত্ব কতদিন? 3 মাস। তুমি যার উপরেই যেটা করবে, তোমাকে 3 মাস পর 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 করে যেতে হবে। এই মুহূর্তে আমার উপরে ব্ল্যাক ম্যাজিক চলছে, আমি সেই ফেস কাটাচ্ছি, আমি জানি কে করছে। এটি মহিলা করছে, তাও তোমাকে বলে দিলাম। তার সঙ্গে একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল, বোন বলে ডাকতাম। তুমি শিওর হচ্ছ কি করে? আছে কিছু কারণ, বোঝার জায়গা আছে। সেও অকাল প্র্যাকটিস করে, করছেও। যদি তন্ত্রে এত কিছু সাধনা আছে, যেখানে কুকুরের মাথা রেখে ওবিডিয়েন্ট হওয়ার কথা বলা এটা হচ্ছে, সিম্বল, সিম্বলস এগুলো, এবং এই যে তন্ত্রতে যে এত সুন্দর করে ভালো জিনিসটা দেখা, তুমি বললে জিনিসটা, তাহলে মানুষ এটা খারাপ কেন করছে? মানে এই জিনিসটাকে নিম্নতম তো আনছে কেন, উচ্চতর নিয়ে যাচ্ছে না কেন? আমি তোমার একটা কথা বলি, ভালো করতে না প্রচুর সময় লাগে, খারাপ করতে সময় লাগে না। ধরো তোমায় ক্লাসে ফার্স্ট হতে হবে, তুমি পড়াশোনা করছো, তো তুমি তো পড়াশোনাটা সেই লেভেলে করতে হবে যাতে তুমি ফার্স্ট হও, কারণ ক্লাসে তো তুমি ছাড়া আরো 50টা বাচ্চা আছে তোমার সঙ্গে, একদম। তাদের থেকে এগোতে গেলে তোমাকে খাটতে হবে প্রচুর। আর যদি নিজেকে খারাপ করতে চাও, ফেল করতে চাও, তাহলে কোনো খাটাখাটির দরকার নেই, পড়বেই না। সব থেকে ইজি পথ। আশা করি তোমার আনসারটা পেয়েছি। তুমি একটা জিনিস ভাবো দাদা, যে মানুষ যখন ওই বাজে কাজটা করছে, তার তো ওই কর্মফলটাও তো খারাপ হচ্ছে, সে তো জানে, 100%। সে তো অন্ধ, সে তোমাকে কর্মফল নিয়ে জ্ঞান দেবে, সে নিজে কর্মফলের জন্য চিন্তা করছে না। কারণ সে তো জানেই না, সে পয়সা ইনকাম করতে এসছে, জাস্ট পয়সা। ওর কাছে পয়সা আছে মানে সব আছে। ওর কাছে দরকার, পাশের বাড়ির ছেলেটা আইফোন 14 প্রো ইউজ করছে, তো আমাকেও একটা কিনতে হবে। আমি পাবো কোথা থেকে? আমি তো আর্ন করতে হবে। ওই বাড়ির ছেলেরা ভালো গাড়ি চলছে, আমাকে বিএমডাব্লিউ চড়তে হবে। আমার ক্ষমতা নেই মারুতি চড়ার, আমাকে বিএমডাব্লিউ চড়তে হবে। এই লোভ, লোভে পাপ, পাপে মৃত্যু, এটা করতে গিয়ে এই সমস্ত বাজে কাজগুলো করছে। তো তুমি তো এখন এতটা যে আমাদের কনভারসেশন হয়েছে তন্ত্র নিয়ে, তুমি নেগেটিভ বলেছো, তোমার চোখে পজিটিভ মানুষ আছে? হ্যাঁ আছে, মানে খুব ভালো কাজ করছেন। হ্যাঁ, তাদেরকে তুমি চাইলেও খারাপ কাজ করাতে পারবে না, করবেই না। তুমি একটার বেশি দুটো কথা বললে তোমাকে খেয়ে দিয়ে তাড়িয়ে দেবে ওখান থেকে, একদম তাড়িয়ে দেবে সোজা। মানে আমি গিয়ে খালি বলবো আমার এইটাই প্রবলেম হচ্ছে, দেখবে যদি ওনার মনে হয় উনি করার, উনি করবেন। যদি না হয় বলবেন না এটা আমার কাজ না, আমি পারবো না। তারপরেও জোরাজোরি করবে, সোজা তাড়িয়ে দেবে, সোজা তাড়িয়ে দেবে। তুমি করাতেই পারবে না কাজ। আমি নাম করে বলতে পারি, অনেককেই আমি চিনি, তার মধ্যে একজনের নাম নিচ্ছি, গুরুদেব মানুষ উনি, শ্যামাখাপা, সাধক শ্যামাখাপা, রাজপুর শ্মশান, ওখানে উনি বসেন। জেনুইন ভদ্রলোক। তুমি ওনার কথাবার্তা শুনবে, দেখবে কিছু কিছু মানুষের না কথাবার্তা শুনে ভক্তি আসে, কিন্তু অন্য একটু রাগ চটা। দেখো যে কোনো এই ধরনের মানুষ যারা সিদ্ধি সেরকম লেভেলে চলে গেছেন, তারা না একটু রকচটা হয়। রকচটা ঠিক না, এগুলোকে বলে খ্যাপাবো, ঠিক আছে? কারণ ওনার তো নতুন করে কিছু পাওয়ার নেই, উনি যা পাওয়ার পেয়ে গেছেন। ওনার প্রাপ্তি তো টাকা পয়সা ছিল না, ওনার প্রাপ্তি ছিল সাধনার স্তর, মায়ের দর্শন, মায়ের আদেশ, মায়ের সেবা করে আমি শেষ জীবনটা কাটিয়ে দেবো। তো ওটা তো উনি পেয়ে গেছেন, ওনারা নতুন করে কিছু পাওয়ার নেই। তো
এইবার তুমি যদি ওনাকে প্রলোভন দেখাও, ওনাকে লোভ দেখাও, তাহলে তুমি রেগে যাবেন, খুব স্বাভাবিক। এই যে তুমি দেখবে টপিক মাঝে মধ্যে দেখবে সবাই বলে সব সাধনা করেছি, সব সাধনা করেছি। আরে সবটা তুই পেলি কোথায় যে সাধনা করবি? সব এবং চিতা, চিতাটা আলাদা, চিতা সাধনা আলাদা, সব সাধনা আলাদা। সব মানে তো মানুষের উপর বসে একদম মৃতদেহ, তার উপরে উঠে চড়ে বসে তাকে জাগাতে হবে, সে উঠে বসবে, মরাটা মন্ত্র বলে বসে তোমার থেকে মদ চাইবে, তোমাকে দিতে হবে, তাকে না দিলে মেরে ফেলবে, তাকে স্নান করাতে হবে, তার পুজো হয়, পার্টিকুলার ক্রিয়া আছে। আর চিতা সাধনাটা কি? একটা চিতার উপর থেকে সদ্যজাত মরা, যেটা কাঠে পোড়ানো হয়ে গেছে, তার দেহবর্ষ যখন পড়ে রয়েছে, মানে লাভ যে আগুনটা টিম করে জ্বলছে, মানে নাভি টাভি নিয়ে ফ্যামিলির লোকজন চলে গেল, এবার আগুনটা জ্বলছে, কারণ চিতার কাঠ তো ঠান্ডা তো সময় লাগে, অতটা টেম্পারেচার আগুন জ্বলে। সেই চিতাটাকে ঘিরে রিচুয়ালস হয়, যেটা বম্বের যে শিবাঙ্গী দুর্গা খুব ভালোভাবে দেখিয়েছিল। দেখবে তাহলে নিজেরাই দেখে নেবে, এটা আমার বলার কিছু নেই, ইউটিউবে আছে, খুঁজে নাও। ওটা হচ্ছে চিতা সাধনা। সবাই এসে বলে আমি শ্মশান ক্রিয়া করেছি, আমি সব সাধনা করেছি। এত সব কি মুড়ি মুড়কি নাকি? তুমি সবটা পাবে কোথায়? ধরো তোমার একটা বাড়ির ডেড বডি তুমি নিয়ে গেছো শ্মশানে পোড়াতে, আর একজন তান্ত্রিক ওখানে বসে অপেক্ষা করছেন যে তুমি তার একটা শবের ওপরে সে সব সাধনা করবে। কে গো তার বাড়ির আপনজনকে একটা তান্ত্রিকের তাকে চেনে না, জানে না, তার সামনে তার বডিটাকে ছেড়ে দিয়ে যাবে, সে কখন সাধনা করবে, তার সাধনা শেষ হবে, তারপরে বাড়ির লোক না খেয়ে দিয়ে অপেক্ষা করে বসে থাকবে, আপনি সাধনাটা করুন, সবকে জাগান, তাকে খাওয়ান, আপনি সব সিদ্ধি লাভ করুন, তারপরে আমি ওই শ্মশানে ওই বডিটাকে নিয়ে পোড়াবো, তারপরে আমি খাবো দাবো, বাড়ি যাবো। কার সময় আছে? গভর্নমেন্টের থেকে অ্যালাউ আছে? তুমি বডি পাবে কোথায়? তোমায় তো ফ্রেশ বডি দিতে হবে, কাটাছেড়া বডি দিলে হবে না তো, ফ্রেশ বডি লাগে এটার জন্য। তুমি ওই আনক্লেম যে বডিগুলো, বেওয়ারিশ লাশ যেগুলোকে বলে, ঠিক আছে, বিভিন্ন মর্গে থাকে গভর্নমেন্টের, সেই লাশগুলোকে তো সোজা নিয়ে এসে ওরা পারলে আগে তো কুয়োর মধ্যে একসঙ্গে ঢেলে পেট্রোল দিয়ে আগুন জ্বালাতো, এখন এই ইলেকট্রিক চুল্লির দোয়ায় ওরা মাঝে মধ্যে গাড়ি ফাড়ি নিয়ে আসে, এসে একসঙ্গে 8টা-10টা বডিকে একসঙ্গে ঢুকিয়ে দিল, চুল্লিতে ঢুকিয়ে জ্বালিয়ে দিল। তো গভর্নমেন্টকে ওই বডি তোমার কাছে ছেড়ে যাবে নাকি? একটা তান্ত্রিকের কাছে নিয়ম আছে নাকি? তাহলে এখন আর হয় না, নেই, পাবে না তুমি। কোথায় আছে? আচ্ছা মায়াং, আসাম, তান্ত্রিক খুঁজে পাও? নেই। কেন? কারণ অর্ধেক জিনিস এখানে ব্যান্ড হয়ে গেছে, তুমি উপকরণই পাবে না, তুমি সাধনা কি করবে? এগুলো হতো তখনকার সময়, হতো তখনকার শ্মশানের অন্যরকম কনসেপ্ট ছিল। আমি জানি না তুমি তারাপীঠে গেছো নাকি কোনোদিন ছোটবেলায়, আমি নিজে গেছি তারাপীঠ শ্মশানে। শ্মশানে এরকম উঁচু উঁচু মাছের ঢিপি থাকতো, সেই ঢিপি ডিঙিয়ে 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 যেতে হতো। ওই প্রত্যেকটা ঢিপি হচ্ছে তলায় কবর দেওয়া আছে, কারণ বাঁকুড়া বীরভূমের যে লোকজন, লালমাটির দেশ, ওরা তো প্রান্তিক মানুষ, দেশের খুব গরিব, ওখানে তখন ইলেকট্রিক চুল্লি ছিল না, তো কাঠে পোড়াতে হতো। এবার একটা সবকে কাঠে পোড়াতে গেলে কত মন কাঠ লাগে বুঝতে পারছো, সেটা কেনা ওদের কাছে পয়সা থাকতো না। ওরা যেটুকুনি পারতো জোগাড় করতো, পয়সা করে দিয়ে কালেকশন করে, হয়তো গ্রাম থেকে চাঁদা তুলে হোক, একটা জোগাড় হলো, একটা ফান্ড, সেই ফান্ডটা দিয়ে যতটা কাঠ ওরা কেনার কিনতো, কিনে সেটা দিয়ে যতটুকুনি বডিটাকে পোড়ানো যেত পোড়াতো, তারপরে যেটা পড়ে থাকতো, আর কাঠ নেই, পোড়াতে পারছে না, তখন তো ওটাকে ছেড়ে যেতে পারতো না, ওই আতপোড়া বডিগুলোকে গর্ত করে করে ওরা তলায় কবর দিয়ে চলে যেত। এইটা ছিল ইতিহাস। এখন তুমি যাবে, প্লেন সারফেসের উপর থেকে হেঁটে তুমি বেরিয়ে যাবে, নেই, সেই জিনিসই নেই। তুমি এখন অন ক্যামেরা বলছো, যারা বর্তমানে ইউটিউবে এসে এবং তাদের চ্যানেলে যে বলে যে আমি সব সাধনা করেছি এবং এই চিতা সাধনা করেছি, আমার কাছে কথা ভণ্ড, আমার কাছে কথা হচ্ছে, দেখো ভণ্ড কি না সেটা তো তাদের ব্যক্তিগত অভিরুচি, তারা বিচার করবে। আর এর মধ্যে যারা এই জিনিসটা জানে, যারা সত্যিই মানে সিদ্ধ লাভ করেছেন, অবশ্যই তারা বলবেন একদম আমার কথাটা ভুল কি ঠিক। আমার কাছে কথা হচ্ছে, আমি ধরো ডাক্তার, আমি কি ঘরে ঘরে গিয়ে বলবো আমি ডাক্তার, আমি ডাক্তার, আমি ডাক্তার? সেটাই আমি তোমাকে জিজ্ঞেস করতে, আমার বলার প্রয়োজন নেই। একদমই, আমার কর্ম লোক আমাকে খুঁজে নেবে। একদমই। এই আমি তান্ত্রিক, আমি সব সাধনা করেছি, এটা হচ্ছে একটা সার্টিফিকেটের মতন, আমার এই সার্টিফিকেট আছে, আমি এলএলবি, আমি গীতা এলএলবি, আমার কাছে এলএলবির একটা সার্টিফিকেট আছে।
এই যে বলে মার্কেটিং করা, এখানেই না আমার কিছু কিছু জায়গায় ডাউট লাগে। তারপরে এদের তো জ্ঞানের বাহার, আমার খুব সীমিত জ্ঞান, আমি তান্ত্রিক নই, আমি জানি না। তবে যেটুকুনি জেনেছি আর যাদের থেকে জেনেছি, তারা সমাজের প্রতিষ্ঠিত মানুষ, তাদেরকে ভুল বলার কোনো জায়গা নেই। এবং সেই জায়গা থেকে আমি গর্ব করে বলতে পারি যে এটা ভুল। ওই অন ক্যামেরা আমি বসে, কেউ একটা আমাকে ফোন করলো, ভিডিও কনফারেন্সে নিলাম তাকে, এই তো আপনার বাড়িতে চারপাশে ভূত গিজ 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 করছে, এখানে দুটো ভূত, ওখানে তিনটে, আলমারির মাথায় দুটো। দেখা যায় নাকি ওরকম ভাবে? তুমি কে হে? তুমি যদি এত কিছুই দেখতে পাও, তুমি তো নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছ না। তুমি খুব বড় জ্যোতিষ, তুমি লোকের ভাগ্য গণনা করছো, তুমি লোক কি করে টাকা ইনকাম করবে, কি করে বড় হবে, তুমি সেই রাস্তায় তাকে হাঁটতে সাহায্য করছো। আর নিজে তুমি ঘরে ডাল ভাত খেয়ে সকালবেলা বেরিয়েছো, তুমি নিজে জানো না আজকে চেম্বারে ক্লায়েন্ট না এলে তুমি ক টাকা কামাবে, কালকে সকালবেলা তোমার বাড়ি থেকে বেরিয়ে গাড়ি ধরার পয়সা থাকবে নাকি? তুমি লোকের কি ভাগ্য নির্ধারণ করবে? আগে নিজের ভাগ্য নিজে নির্ধারণ করো। নিজের ভাগ্য নিজে যদি নির্ধারণ করতে পারো, তারপরে তুমি পরের দিন থেকে লোকের দায়িত্বটা নিও। আমার বলার বক্তব্য এটা। আমি খুব কাট কাট কথা বলি, এটার জন্য অনেকের সঙ্গে আমার অনেক জায়গায় লাগে, কিন্তু কিছু করার নেই। আমি মানুষটাই এরকম, আমি শেষ জীবন পর্যন্ত এরকমই থাকতে চাই। আর দাদা, যারা সত্যিকারের জ্যোতিষী বা সত্যিকারের তান্ত্রিক, হুম। তারা কোনোদিনও অন দ্য ক্যামেরা এসে তো বক বক করতে লাগে না তাদের। না, বলে না। কারণ তারা যেরকম আমি জানে- একজনকে চিনি, আমি অনেককে পাঠিয়েছি তার কাছে, প্রত্যেকের হেল্প হয়েছে, কেউ বলতে পারবে না। আমি, তুমি যদি অ্যালাউ করো আমি নাম নিতে পারি। একদম একদম ভালো কাজ যারা করে তারা নাম উনি নাও। তোমার এতে বসেন, বেহালা সরসনাতে বসেন, ওনার নাম হচ্ছে মিঠুন শাস্ত্রী। হুম। আমি অনেককে পাঠিয়েছি, ওনার ফিস খুব নমিনাল। ওনার কথা যদি তুমি শুনে চলতে পারো, আমি রাস্তায় বসে পড়া লোককে তুলে তাকে রাজপ্রাসাদে বসিয়েছে, এইরকম লোককে আমি চিনি। এবং তুমিও চেনো এমন একজন ব্যক্তি, সেও তোমাদের মতন একজন ইউটিউবার, তাকেও আমি সেখানে পাঠিয়েছিলাম, সেও বিশাল হেল্প পেয়েছে, প্রচুর হেল্প পেয়েছে। কোনোদিন আমার অবর্তমানে তুমি যদি চিনতে পারো তাকে, তুমি জিজ্ঞেস করো, সে তোমাকে নিজে বলে দেবে। সেও আজকে সমাজে প্রসিদ্ধ। তো আমি না নিজে যতক্ষণ না নিজের উপরে অ্যাপ্লাই করি, যতক্ষণ নিজে না পজিটিভ রিপোর্ট পাই, ততক্ষণ আমি কাউকে পাঠাই না, বলিও না। যে কারণে আমাকে অনেকেই ফোন করে, এই আমার বাড়িতে এই প্রবলেম চলছে, এই প্রবলেম চলছে, এই বিশেষ করে প্যারানর্মাল অ্যাক্টিভিটির জন্য, যে আমাকে ক্লিয়ারিং করার লোক পাঠাবে। কাকে বিশ্বাস করে পাঠাবো বলো তো? আমি তো জানি কাজটা করতে পারবে না, উল্টে 50,000 1 লাখ টাকা খেয়ে নিয়ে চলে আসবে। এবার আমি ভরসা করে পাঠানো মানে আমার উপরে ভরসা করে তারা কাজটা করাবে, পরবর্তীকালে বদনামটা হয়ে যাবে আমার। আমি ওই জন্য পাঠাই না। লোক আছে চিনি, যে জেনুইন কাজ করে, সে আবার সময় দিতে পারবে না, কারোর গুরুর পারমিশন নেই এই ধরনের কাজ করার, তারা আটকে রয়েছে, ওকে, গুরুর পারমিশনটা খুব যারা করতে প্রয়োজন। পারবে না। এই যে দেখবে প্রচুর টোটকা দেওয়া থাকে ইউটিউবে, এইটা এটা করুন, পাশের বাড়ির বৌদি আপনার বিছানায়, প্রচুর দেখতে পাবে। ঠিক আছে, করে কোনোদিন অ্যাপ্লাই করে দেখো তো একটাও কাজ করে নাকি? ছি, আমার ওই রুচিটাই নেই। আমি বলছি তোমাকে, এই তো চলছে এখনকার ট্রেন্ড তো এই চলছে। তুমি খোলো না ইউটিউবে, বশীকরণ কত পাবে তুমি দেখো। আমি জানি, দেখেছি। ওর গার্লফ্রেন্ডকে আমার চাই, আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, একটাও রিটার্ন পায়? ওটা জাস্ট অ্যাজ এ ভিউজ কামানোর জন্য ওরকম বানায় ওরা। আমাদের কথা হচ্ছে, আমার মোদ্দা কথা হচ্ছে, অ্যাওয়ারনেস যদি না বাড়ে, এই সমাজের উন্নতি লেখা নেই। তুমি দেখছো, আমি বলছি, আজকে তুমি আমাকে তোমার পডকাস্টে, তোমার চ্যানেলে তুমি আমাকে স্থান দিয়েছো, আমি অনার্ড। আমি এলাম, আমি বসে একটা বড় বড় ডায়লগ দিয়ে চলে যাব, কালকে কটা লোক শুনবে, পরশুদিন সকালবেলা ভুলে যাবে, আবার যে কে সেই কাজটাই করবে। তা আমি কোন সা দায়িত্ব নিয়ে রেখে দিয়েছি সমাজকে শোধরানো? সেটাই। এই সমাজ আমাকে খাওয়াইও না, পড়াইও না। না, আমি ভালো করলে আমাকে কালকে এসে ক্রেডিট দেবে না, দুটো বাজে জিনিস হয়ে যাক আমাকে গাল দিতে ছাড়বে না। একদমই, একদম ঠিক। তাই জন্য নিজের কাজ নিজে করে যাও, এদের থেকে একটু দূরে থাকো,
জেনুইন লোকের বড় অভাব এই পৃথিবীতে। ঠকে যেও না। একটা কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অতএব কাজটা করার আগে তুমি 10 বার ভেবে নাও যে পজিটিভিটি কি, নেগেটিভিটি কি, আমাকে কি কি ভোগ করতে হতে পারে আগামী দিনে। সেটা ভেবেচিন্তে কাজ করো, তোমার জীবনও সুখে হবে, 5টা লোকেও সুখে থাকবে। এমন কোনো কাজ করো না যেখানে ভুল হয়ে যায়। যেরকম একটা কেস তোমার হয়েছিল। দাদা, যাওয়ার আগে আমি একটা কথা জিজ্ঞেস করি। তুমি তো জ্যোতিষের কথা বলো, এবং বর্তমানে আমি এইগুলোকে বিশ্বাস করি না, আংটি বাংটি পড়াটা। আমি কর্মকে খুব বিশ্বাস করি। আমি সারাদিন ভাবি সৎভাবে কর্ম করলে বা কাজ করলে সময় লাগে, কিন্তু তুমি প্রতিষ্ঠিত হতে পারো। আমি কি ভুল বলছি কোনো জায়গায়? না, তোমার কথাটা ভুল না, তোমার কথাটা 100% ঠিক। পাথর কিন্তু তোমার ভাগ্য চেঞ্জ করে দেবে না। ভাগ্য লিখেছে তোমার ব্রহ্মা, বিধাতা। তোমার যা লেখা আছে তাই হবে। স্টোন হচ্ছে গাইডলাইন দেয়, বারবার কিন্তু এটা বোঝো। ধরো কোনো জ্যোতিষীর কাছে গেলে, সে দেখলো তোমার প্রচুর রক্তক্ষরণের যোগ আছে, অ্যাক্সিডেন্ট হাবি যাবি যে কোনো ভাবেই হোক তোমার রক্তক্ষরণ হবে। তো জ্যোতিষী দেখবে আগেই বলে আপনি একটা লাল প্রবাল ধারণ করুন, মানে রেড কোরাল, যেটা লাল পলা। তো তাহলে কি ওই পলাটা ধারণ করলে তোমার কালকে থেকে শরীর থেকে এক ফোঁটাও রক্ত বেরোবে না? কোনোদিনই রক্ত বেরোবে না। তাহলে তো তোমার জ্বর হলে ব্লাড টেস্ট করলেও বডি থেকে রক্ত বেরোবে না, বেরোনোর তো কথা নয়। ব্যাপারটা সেই রকম নয়। ব্যাপারটা হচ্ছে পাথর হচ্ছে তোমাকে গাইডলাইন দেয়। হয়তো তোমার এমন একটা বড় অ্যাক্সিডেন্ট হওয়ার ছিল যেটার জন্য প্রাণহানির আশঙ্কা ছিল, বা হয়তো 6 মাস বা 1 বছর তোমাকে বিছানায় শয্যাশায়ী হয়ে যেত, সেটা হয়তো হবে না। একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়তো হলো, হয়তো হালকা একটু ছড়ে গেল, 7 দিন ভুগলে 8 দিনের মাথায় সুস্থ হয়ে গেলে, এই জিনিসটা হবে। বা তোমার হয়তো মাসে 6টা 8টা করে অ্যাক্সিডেন্ট হচ্ছিল, সেখানে হয়তো বছরে একটা হবে, কি নাও হতে পারে, কি 6 মাসে একটা হলো, এইরকম। স্টারের একটা ব্যাপার তুমি আমাকে বলেছিলে অফ দ্য ক্যামেরা, যে অনেকে স্টারটা না ক্লিক করতে চায় না, ওটার জন্য মাঝে মাঝে হয়তো আমি ওই ব্যাপারটা একটু বলো না। অ্যাকচুয়ালি হচ্ছে মানে এটা তো গাইডলাইন দেয়, তুমি হয়তো প্রচুর স্ট্রাগল করছো, কিন্তু তুমি সেই জায়গাটাকে রিচ করতে পারছো না। হয়তো তুমি একজন ইউটিউবার, তোমার প্যারালাল আরেকজন ইউটিউবার, একই সময় তোমরা দুজনে শুরু করেছো। তুমি দেখলে তুমি স্ট্রাগল করে তোমার 10,000 সাবস্ক্রাইবার হচ্ছে না, তাহলে তো 3 দিনে 10,000 হয়ে গেছে। কারণ তার স্টার্টটা তার ফেভারে ছিল না। তার মানে কি তোমারটা হবে না? তোমারটাও হবে। তোমাকে সেক্ষেত্রে কিছু ব্যাকআপ নিতে হবে। ওকে। আবার সব স্টোন যে লাইভ স্টোন তা কিন্তু নয়। কিছু স্টোন আছে যেটা সময় কাল মাপা থাকে, যে তোমাকে এত দিন ধরেই এইটাকে পড়তে হবে, তারপরে পড়লে, কারণ গ্রহ নক্ষত্র তো কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, দশা মহাদশা, প্রত্যন্তর মহাদশা, অন্তর্দশা, অনেক কিছু আছে এটার মধ্যে। একটা বিশাল বড় চ্যাপ্টার অ্যাস্ট্রোলজি। আমি যতদূর পড়েছি, আমি অ্যাস্ট্রোলজির প্রফেশনাল নই, আমি জানি না, আমি যতদূর পড়েছি তার উপরে ভিত্তি করে বলছি, এটা বিশাল বড় একটা চ্যাপ্টার, এখানে অনেক কিছু। তো সেক্ষেত্রে ওই স্টোনটা ততদিনই তোমাকে পড়তে হবে। তার বেশি পড়লে হয়তো এমন একটা কোনো গ্রহের সঙ্গে দশা মহাদশায় পড়ে যাচ্ছে, অন্তর্দশায় পড়ে যাচ্ছে, সেখানে হয়তো ওই স্টোনটা সেই সময় বাজে রেজাল্ট দেবে, তাহলে তোমাকে তখন ওই স্টোনটা খুলে রাখতে হবে। আবার হয়তো ওটা সার্টেন একটা টাইমে তোমার পড়বে। যেরকম শনির 7.5 টানা 7.5 বছর পড়ে না, অনেকটা স্প্যান জুড়ে যায়। 6 মাস গেল, আবার একটা বছর হয়তো চলে গেল, তারপরে একটা বছর হয়তো 2 মাস পড়লো, আর একটা বছরে 1 বছর গিয়ে পড়লো। এইভাবে তোমার লাইফ জুড়ে 7.5 বছর কেটে শনির 7.5 হয়। একসঙ্গে যেরকম পড়ে না, সেরকম এটাও তাই। এখনকার জ্যোতিষীদের মধ্যে যেটা হয়েছে, তুমি আগেই চলে যাবে কোনো একটা জায়গায়, বলুন আপনার নাম, জন্ম সময়, জন্ম তারিখ, সকালে না বিকালে, এম না পিএম, আর কোথায় জন্ম হয়েছে, কলকাতা, বম্বে, আগ্রা, কোথায় হয়েছে, ঝাপঝাপ মারলো। এনসিলারির একটা ডেটাবেস তৈরি আছে, সফটওয়্যার, ফেললো। এনসিলারি আছে, আরো একজন আছে, ফেললো। মোবাইলেও দেখবে কুণ্ডলী বলে সফটওয়্যার আছে, মারবে, আর চার্ট বেরিয়ে চলে এলো সুন্দর করে। আরে ওই চার্টটা যে তোমার চার্ট, তুমি কি করে জানলে? যে ভদ্রলোক প্রেডিকশন দিচ্ছে, সে তো ওই চার্টটা থেকে প্রেডিকশন দিচ্ছে। এবার তোমার জন্মের সময় তুমি ভুল জানো, হতেই পারে। যে ডক্টর সিজার করেছে বেবি, সে হয়তো 5 মিনিট বাদে ডেটা শিট ফিল আপ করেছে, 5 মিনিট বাদে টাইমটা দিয়ে দিয়েছে, কয়েক মিনিটেরও হেরফেরের অনেকের কিছু চেঞ্জ হয়ে যায়। তো সুতরাং ওটা তোমারই বাচ্চা, তুমি কি করে জানলে? ডেটটা তোমার ঠিক আছে, টাইমটা ভুল আছে,
টাইমটাই তো মেন ফ্যাক্টর। তো দেখবে তোমার প্রেডিকশন করলে কিন্তু তোমার সঙ্গে মিললো না, তুমি ওই লোকটাকেও ভুল বলতে পারবে না। আসলে ওই লোকটা তো পাম হিস্ট্রি দেখতে জানে না। পাম হিস্ট্রি সব থেকে বড় জিনিস হচ্ছে পাম হিস্ট্রি। পাম হিস্ট্রির মতন ডিটেলিং এ কোথাও হয় না, কারণ পাম হিস্ট্রি তো তোমার হাতে নিজের, ওটা তো তোমার, ওখানে তো কোনো সময়ের ব্যাপার নেই, ওটা তোমার হাত দেখছে ইনস্ট্যান্ট বলছে। একদম ঠিক আছে, তো এইটা হচ্ছে মেন, এটাই তো এখনকার অ্যাস্ট্রোলজাররা দেখতে জানে না। যখন পড়াশোনা করতে যায় তখন 2-4টে লাইন ওদেরকে শিখিয়ে দেওয়া হয়, এইটা কোন লাইন, এটা কোন লাইন, এটা কোন লাইন, এটা কোন লাইন, এটা কেন, এইটার কি কাজ, এইটার কি কাজ, ব্যাস। বাকিটা তো শিখছে। দেখবি ইউটিউবে বসে বলে দেয় এই কাজ করছি কারণ আমার লর্ড এটা, আমার 12 নম্বর হাউসে এটা বসে রয়েছে। এখন গুগল কাকা, গুগল করছে, সব জানছে, গুগল যেটুকুনি বলেছে জেনে নিয়েছে, তো কেন কি কারণে সেটা জানে না। এটা হিউজ সিলেবাস দাদা, এটা একদিনে দেখবে যখন তুমি কম্পিউটার হরোস্কোপ বার করবে, একটা দেখবে ডিগ্রি পড়ে, ডেট থাকে, ইয়ার থাকে, মান্থ থাকে, আর প্রচুর ডিগ্রি থাকে। সোম এত ডিগ্রি, এত ডিগ্রি, এত ডিগ্রি, মঙ্গল এত ডিগ্রি, এত ডিগ্রি, এত বুধ এত ডিগ্রি, এত ডিগ্রি, এরকম একটা চার্ট বেরোয়। শুধু ওইটুকুনি চার্ট তুলে কাউকে দিয়ে দেবে তো হিমশিম খেয়ে যাবে, বলবে শুধু ওইটুকুনি চার্ট দেখুন, আর দশা অন্তর্দশা আপনি এখান থেকে ক্যালকুলেশন করে আমাকে বলুন, দেখবে ছুটতে পালিয়ে যাবে। আমি বহু ঘুরেছি, বহু জায়গায়, বহু লোকের কাছে ঘুরেছি। আমি আমার নিজের ভাগ্য গণনা অন্তত 13 জন লোককে দিয়ে করিয়েছি এই যাবত, কেউ ঠিক বলতে পারেনি, এদিক ওদিক হয়ে যাচ্ছে, সব এদিক ওদিক হয়ে যাচ্ছে। লাস্ট আমাকে একজন ঠিক করে দিল, মিঠুন শাস্ত্রী, যার সঙ্গে আমার মিলেছে। তুমিও স্যাটিসফাই? হ্যাঁ, একটা স্যাটিসফাইয়েরও ব্যাপার থাকে না দাদা, যে আমাকে কিছু বলছে সে, আমি শুনে আমার ভালো লাগছে। আমি একই লোককে দিয়েছি, জন্ম সময় আমি জেনে বুঝে ভুল দিয়েছি। আমার জন্ম হচ্ছে বিকেল 4:05, আমি দিয়েছি সকাল 4:05। সে আমাকে নিয়ে প্রেডিকশন করছে, ভাবো। আমি আবার তাকে 500 টাকা ফিস দিয়েছি, বসে রয়েছি তার চেম্বারে। আবার সে আমার পাম হিস্ট্রিটা দেখলো, দেখি আপনার ডান হাত, মেয়েদের বাঁ হাত দেখে ছেলেদের ডান হাত, দেখলাম আমার হাতাটা টেনে, দেখুন বিজ্ঞের মতন সবকিছু বললো। একবারও বললো না যে আপনার হাতের সঙ্গে এটা মিলছে না, যে অরিজিনাল সে ধরে নেবে পাট করে, ম্যাচই করবে না। এই তো দেশের অবস্থা, কি করবে, চারপাশে ভন্ডে ভরপুর। তাই জন্য আমি বলি কাউকে বাজেও বলার দরকার নেই, কাউকে ভালোও বলার দরকার নেই, নিজের কর্ম নিজে করে যাও, যেটা ভালো লাগে ভালোবেসে করো, কাজ এমনিই হবে। আর এই অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ, তন্ত্র, এগুলো অনেক বড় চ্যাপ্টার, এগুলো আমাদের, আমরা ছাপোষা মানুষ, আমাদের জন্য এগুলো নয়। একদমই ঠিক আছে দাদা, তুমি কথার মাঝখানে একটা কেসের ব্যাপারে বলছিলে, কেস স্টাডির ব্যাপারে, সেটা একটু বলো দাদা। আচ্ছা, ওই তান্ত্রিকের ইস্যুটা নিয়ে এটা একটু বলি। এটা স্টোরিটা অলরেডি এসছে কিউরোফাইটে, তোমরা শুনেছো। ভণ্ডতান্ত্রিক একজন ট্রান্সজেন্ডার মহিলা। আমি কেন তান্ত্রিকদেরকে বলি যে মানে সাধারণ মানুষকে বা আমার অডিয়েন্সকে সবসময় আমি বারণ করি যে দুমদারাক্কা যে কোনো কারণে তান্ত্রিকের বা তন্ত্রবিদ্যার হেল্প নিতে যাবেন না, আগে নিজে চেষ্টা করুন সলভ করার। একান্ত না হলে তাহলে সেই ধরনের লোক আগে ফাইন্ড আউট করুন, তারপরে তার কাছে যান। যে কারোর কাছে চলে গেলে তান্ত্রিকরা, দেখো বেসিক্যালি এটা আজকে এটা একটা প্রফেশন হয়ে গেছে। ঠিক আছে, যে যার নিজের ধান্দায় ঘুরে বেড়াচ্ছে, কেউ তোমার ভালো করার জন্য বসে নেই। তুমি পয়সা দেবে, তার ইনকাম হবে, তার বিরুদ্ধে তুমি তার থেকে সার্ভিস দেবে, এই হচ্ছে বেসিক কনসেপ্ট। এখানে একটা কেস আমার কাছে আসে, মেয়েটির বাড়ি হচ্ছে বারাসাতে, কর্মসূত্রে মেয়েটি থাকে হচ্ছে হায়দ্রাবাদে। মেয়েটির একটি ভাই আছে, এই ভাই নর্মালি ফেসবুকে সবার প্রোফাইল টোফাইল থাকে, এরও একটা প্রোফাইল ছিল। তো প্রোফাইলটা নিয়ে ঘাটাঘাটি করতে 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 একটা মহিলার সঙ্গে আলাপ হয়। দেখতে শুনতে সুন্দর মহিলা, পরিচয় দেয় পরবর্তীকালে আমি তন্ত্র প্র্যাকটিস করি, এই করি, ওই করি, বা আমি তান্ত্রিক। ছেলেটি তখন একটা বাজে ফেস যাচ্ছিল, কিছু ধার দেনা হয়ে গেছিল, ব্যবসায় কিছু লস খেয়েছিল, কাজের জায়গায় একটু টালমাটাল চলছিল। ফেসবুকে আমাদের বন্ধুত্ব হয়ে গেলে আমরা হয় না যে
দেখিনি সামনাসামনি কোনোদিন, কিন্তু হঠাৎ করে এমন প্রাণের বন্ধু হয়ে গেছে, সবকিছু ডিটেল শেয়ার করে দিচ্ছে। এই করতে করতে ছেলেটি তো নিজের ডিটেল শেয়ার করেই, তার দিদির সম্পর্কেও বলে দেয় যে দিদির এই ওই প্রবলেম চলছে, কাজের এই চলছে। এটা বলার মধ্যে মহিলা ততক্ষণ ওকে ক্যাপচার করে নিয়েছে, বাগে এনে নিয়েছে, কনফিডেন্সে নিয়ে নিয়েছে। এইবার ছেলেটি মহিলাকে দিয়ে কিছু রিচুয়ালস করায় এবং তার জন্য লামসাম একটা অ্যামাউন্ট খরচা করে। এবার ওই ট্রান্সজেন্ডার মহিলা, ও তো স্বাদ পেয়ে গেছে টাকার। বাঘের কাছে তুমি কাঁচা কাঁচা মাংস রেখে দিয়েছো, রক্তের স্বাদ বাঘের মুখে লেগে গেছে, এবার ও তোমাকে ছাড়বে? এবার ও দেখছে কোথা কোথা থেকে আমি টাকাটা কামাতে পারি। দিদির সম্পর্কে জেনেছে, এবার এও দিদিকে আবার গল্প করেছে, এরকম একজনের সঙ্গে আলাপ জানিস তো, আমি এই কাজগুলো করালাম। দিদির পার্সোনাল লাইফে একটা প্রবলেম চলছিল, ওর দিদি একটা ছেলেকে ভালোবাসতো, ছেলেটাও ওর দিদিকে ভালোবাসে, কিন্তু হয় না কিছু কিছু সময় আমাদের বুক ফাটে দেবো, মুখ ফোটে না, হয়তো সেটা বলে দিলেই ছেলেটাকে পেয়ে যেত নিজের জীবনে। ওর দিদি সেটা না করে যেটা করে হচ্ছে তন্ত্রের হেল্প নিয়ে নেয়। এই মহিলাকে বলে যে আমি ওই ছেলেটাকে আমি ভালোবাসি, ওকে আমি পেতে চাই, আমাকে ব্যবস্থা করে দিন। এ তো সুযোগ পেয়ে গেছে, আবার একটা কাজ করবো, আবার টাকা পাবো, একটা ইনকাম হবে। তো বলছে ঠিক আছে, এটা এখানে হবে না, তারাপীঠে গিয়ে কাজটা করতে হবে। ওর দিদি ওখান থেকে চলে আসে, আবার একটা লামসাম একটা ইনভেস্টমেন্ট করে। ওর দিদিকে না জানিয়ে, ওর ভাইকে না জানিয়ে, দুজনকে দিয়েই বগলামুখী দীক্ষা দিয়ে দেয়। অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল একটা টাকা কামানো, আর একটা উদ্দেশ্য ছিল ওই মহিলার কোনো ভৈরব ছিল না। যারা সাধক বা সাধিকা হয় তাদের একটা ভৈরব বা ভৈরবী থাকে, ঠিক আছে, সেটা বানিয়ে নিতে হয়, তাদেরকে পার্টনার চুজ করে নিতে হয়, তার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করতে অনেক কিছু আছে তন্ত্র মতে। এই ছেলেটিকে তার ভৈরব হিসেবে চুজ করে। এখন ভৈরব করতে গেলে তাকে তাকে নিজের ক্ল্যানের মধ্যে ইনক্লুড করতে হবে। সেই ক্ল্যানে আনতে গেলে আমি যে দেবতার, যার ভক্ত, যার যে আমার আরাধ্য দেবী, তারই তো দীক্ষায় আমাকে আগে দীক্ষিত করতে হবে, নাহলে আমি তাকে ক্ল্যানে আনবো কি করে? এই ছেলেটিকে ক্ল্যানে নিয়ে চলে আসে, দীক্ষাটা দেয়। শুধু তাই নয়, এবং এর যে পার্টটা আছে, একটা পার্ট আছে দেহভোগ করতে হয় বা একটা ফিজিক্যাল রিলেশনে আসতে হয়। সেই হোটেলে নিয়ে গিয়ে ওর দিদিকে রুম থেকে বার করে দিয়েছে, ওর সঙ্গে আমার পার্সোনালি কাজ আছে বলে ছেলেটার সঙ্গে জবরদস্তি ফিজিক্যালি ইন্টিমেট হয়। এই সব কিছু করে যখন বুঝতে পারে যে ভুল জায়গায় পা দিয়ে ফেলেছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না, টাকা যাচ্ছে, এবার মহিলাকে যখনই বলা হচ্ছে তখনই মহিলা বলছে এটা করতে হবে এত টাকা পড়বে, ওটা করতে হবে এত টাকা পড়বে। এইবার এটিএম পেয়ে গেছে, ভেবেছে কার্ড ঢোকাবো আর টাকা বার করবো। এরা যখন এটা বুঝতে পারে তখন ওর দিদি ওখান থেকে সরতে চায়। যে মুহূর্তে সরতে চায় সেই মুহূর্তে ওই মহিলা তান্ত্রিক, মানে যে ট্রান্সজেন্ডার যে মহিলা, ওই মহিলা এদের উপরে প্রেত চালান করে দেয়। যাহাতক প্রেত চালান করে দেয়, এবার বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে পড়তে থাকে। ভাই দেখতে পাচ্ছে, ভয় পাচ্ছে, রাত্রিবেলা ঘুমাচ্ছে, ভাই দেখতে পাচ্ছে, রাত্রিবেলা 2টোর সময় জানলাটা হঠাৎ করে খুলে গেল, জানলার সামনে দাঁড়িয়ে রয়েছে, কেউ একজন খাটে বসে রয়েছে, একদিন গলা চেপে ধরেছে। ও দিদির ওখানে যে ছেলেটাকে ভালোবাসে, এ দেখছে যখন কোনোভাবেই বাগে আনতে পারছি না, তখন তো একে একটু টর্চার করতে হবে, না করলে বিপদে না পড়লে সে আমার কাছে আসবে না। ছেলেটার উপরে টর্চার করতে আরম্ভ করেছে, ছেলেটা বিভিন্ন রকম শরীর খারাপের মধ্যে পড়ছে। কিন্তু যখনই এটা কোনো ডক্টরের কাছে যাচ্ছে বা কিছু করতে যাচ্ছে, তখন ডক্টর সমস্ত কিছু টেস্ট করছে, করে দেখছে সব নেগেটিভ, কোনো সেরকম কোনো মেডিকেলি কোনো প্রবলেম পাচ্ছে না, কিন্তু ছেলেটা বেশ ভালোই ভুগছে, শরীর খারাপ হচ্ছে। এর মাঝখানে ওর দিদি যেটা দেখতে শুরু করে হচ্ছে বিভিন্ন রকম ছায়ামূর্তি, দিদি ফিল করছে, ও দিদিকে কেউ দেখছে মনে হচ্ছে, রাত্রে ঘুমাতে গেলে ভয় পাচ্ছে। তারপরে স্টোরি শুনতে শুনতে সেখান থেকে আমার খোঁজ পেয়ে ডিরেক্টলি আমাকে ফেসবুকের থ্রুতে কন্ট্যাক্ট করে, আমাকে ডিটেলটা বলে, আমি কিছু রেমিডিস বলে দিই, তারপর সেগুলো করতে 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 ক্লিয়ার হয়ে গেছে। এখন অতটা নেই, কিছু প্রবলেম আছে, সেটা আমি বলেছি, যেইটুকুনি থাকবে পুরোটা ক্লিয়ার করা সম্ভব নয়, কারণ সেটা করতে গেলে তোমাকে যে স্টেপটা নিতে হবে সেটা সব থেকে আগে
তোমাকে ওই তান্ত্রিকের কাছে সেই জিনিসটা পৌঁছে দিতে হবে যে তুমি আর ওই ছেলেটার সঙ্গে অ্যাটাচড নও, বা ওই ছেলেটার উপরে তোমার মোহ নেই। যখন তান্ত্রিক জেনে যাবে যে যেটাকে আমি টর্চার করে আমি টেনে আনছি, মানে যেটাকে টোপ হিসাবে ইউজ করছি, সেই টোপটা আমার কাজেরই নয়, তখন তার কাছেও কোনো অস্ত্র নেই, সেও আর তোমার উপরে কিছু প্রয়োগ করবে না, তুমি তোমার মতন ফ্রি লাইফে থাকবে। এবং যে দীক্ষা টিক্ষাগুলো দিয়েছিল, যে বীজ মন্ত্র দিয়েছিল জপ টপ করার জন্য, সেগুলো আমি সব বলে দিই। বলে দিতে এখন প্রায় 99% স্টেবল। ছেলে আর ওরা দুজন একসাথে এখন? হ্যাঁ, একই সঙ্গে ওরা প্রায় বলতে পারো লিভ ইনের একটা সম্পর্কের মতো করেই ওরা থাকে। মা বাবা এখানে থাকে। এখন ভাইও আগের থেকে অনেক বেটার। ভাই বারাসাতেই থাকে মা বাবার সঙ্গে, আর ও হায়দ্রাবাদে থাকে ওই ছেলেটির সঙ্গে। তো এখন অনেকাংশে বেটার। মানে কাজেরও এরকম প্রবলেম হয়েছে, মানে বিভিন্ন জায়গায় কাজে যাচ্ছে, স্যালারি পাচ্ছে না, কাজ করিয়ে দিচ্ছে, যে স্যালারি দিচ্ছে না। ইনফ্যাক্ট এইরকম সিচুয়েশনে পড়ে গেছিল ওর দিদি, মানে ওর যা যাবতীয়, একটা মেয়ে তো অল্প বিস্তর হলেও কিছু জুয়েলারি থাকে, একটা মেয়ে তো কোনোদিন খালি গায়ে ঘুরে না, সেই জুয়েলারি পর্যন্ত ওখানে গিয়ে হায়দ্রাবাদে গিয়ে বন্ধক দিতে হয়েছে। সেই জুয়েলারিও এখনো ছাড়িয়ে উঠতে পারে এখনো। এখন আস্তে আস্তে ইনকাম হচ্ছে, এবার আস্তে আস্তে করবে, করে ছাড়াবে। তো যাই হোক, এইটার জন্যই আমি বলি, মানে আজকে যদি ও ছেলেটাকে শটাঙ্গিয়ে মুখের ওপরে প্রপোজ করে দিতে পারতো, বা এই স্পিরিচুয়াল হেল্পটা না নিত, তাহলে ওর জীবনে এই দুর্বিষহ দিনটা ওকে দেখতে হতো না। মাঝখান থেকে জীবনের কটা বছর নষ্ট, সময় নষ্ট। এই জন্যই আমি বারবার করে বলি যে তান্ত্রিক আগেই নয়, কারণ কে ঠিক কে ভুল একটা মানুষকে জাজ করা যাবে কখন? যখন সেই মানুষটা যে বিষয়ে পারদর্শী, আমি যদি তার থেকে বেশি পারদর্শী হই, তবেই জানতে পারবো সে ঠিক কি ভুল। তো আমি নিজেই কিছু জানি না, আমি কি করে বলবো সে ঠিক কি ভুল? তাহলে আমার তো বলার রাইটস নেই, এবং বোঝারও কোনো জায়গা নেই। এবার আমি একটা লোকের কাছে বিশ্বাস করে চলে গেলাম, দিনের শেষে সেই লোকটা ভুল বেরোলো, দোষটা তো আমার, আমি তো না জেনে যাচ্ছি। আর দাদা, এর বাইরে আমি একটু গিয়ে তুমি একটা কথা বলো, সেই যে তান্ত্রিক যিনি ছিলেন, তার পরবর্তীকালে কি এটার ব্যাকফায়ার হবে তার উপর? 100% হবে। শিওর তুমি? 100% হবে। হতে পারে। এত ক্ষতি করেছে যে এর ফিজিক্যালি ওয়ান টাইপ অফ করা, যেটা আমি এই ভাষাটা আমি ইউজ করছি, এই যে কাজটা করার ফলে ওর যে একটা শারীরিক বা ফিজিক্যালি যে একটা হ্যাম্পার করা হলো, এর পরবর্তীকালে ওর আরো বেশি হতে পারে নাকি ওরকমই হবে ওর সাথে? আমি এটা দেখো কি হবে আমি জানি না, এটা ফল পাবে, এবং সেটা খারাপ ফলই পাবে, ভালো ফল পাবে না। হয়তো সেটা পাচ্ছেও এখন, বা পেয়েও গেছে, হতেই পারে না। কারণ এগুলো খুব বেশি দিন ওয়েট করে না। তুমি যখনই সামনে কিছু মানে ঠেলে দিচ্ছ, হয় সেটা গিয়ে সেখানে দাঁড়িয়ে গেল, আর যদি দাঁড়িয়েও যায় তারপরেও তার একটা এফেক্ট থাকে। যেরকম লোকের ভালো করলে এফেক্ট থাকে, দেখবে অনেক সময় কোনো পজিটিভ ব্যক্তিকে যখন কোনো তান্ত্রিক বা ওঝা তার রেমেডি প্রয়োগ করে যখন ক্লিয়ার করে, তার পরের দিনটাই দেখবে তার একটু শরীর খারাপ থাকে, ডাউন থাকে। তার কারণটা কি? তোমার বডির যে সাধনার যে পাওয়ার, যে এনার্জি, সেটাকে তুমি ইউটিলাইজ করলে, তো এনার্জিটা তো তাকে দিলে, রুগীকে দিলে, তারপরে তো সে সুস্থ হলো। তাহলে তো তোমাকে সেই এনার্জিটুকুনি আবার রিগেন করতে হবে তোমার বডিতে। এবার যতক্ষণ না সেই এনার্জিটা আসছে তোমার মধ্যে, ততক্ষণ পর্যন্ত তুমি অসুস্থ থাকবে। একদম, মানে ঠিক সাপের বিষের মতন। সাপ ততক্ষণ তরতাজা যতক্ষণ সে বিষটা ঢালেনি। বিষটা যে মুহূর্তে সে ঢেলে দেবে, দেখবে খানিকক্ষণ একটু নেতিয়ে থাকে, এই শরীরে একটা প্রোটিন বা জোর বেরিয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। আর দাদা, আমরা একটা পিশাচের ব্যাপারে কথা আমার মনে হয়েছে এটা জিজ্ঞেস করা উচিত তোমাকে, যেটা হচ্ছে এর আগে একটা ছোট একটা ঘটনা আমি তোমাকে বলি, ঘটনা না বললেও ছোট্ট একটা কথা। বর্তমানে অনেক মানুষ আছে যারা মানুষকে সামনে বসায়, বলে আপনার নাম বলুন, এ বলুন, হ্যাঁ হ্যাঁ, পুরো পুরো বার করে দেয়। ঠিক আছে দাদা? এবং অনেকে বলছে বা অনেকে প্রেডিকশন করছে তার সাথে কর্ণপিশাচিনী আছে। ঠিক আছে, তুমি বুঝতে পারছো আমি কাদেরকে বলছি? তো এটা কি সত্যি, কি তারা সত্যিকারের কর্ণপিশাচিনীর সাধনা করেছে কিনা? কারণ কিছু সাধক আছে, তুমি আমাকে কিছু লিঙ্ক পাঠিয়েছিলে, তিনি বলছেন যারা কর্ণপিশাচিনীর সাধনা করে তাদের দেখতে প্রচন্ড কালো হতে থাকে, তারা শারীরিক গঠন হিসেবে।
কিন্তু আমি যাদের দেখছি টিভিতে, ইউটিউবে, বা যারা এরকম ধরনের একটা প্রেডিকশন দিচ্ছে, তাদের প্রতি কিন্তু কোনো রকম আসছে না। মানে আমি কি ভুল দেখছি না ঠিক দেখছি, আমি তোমাকে জানতে চাই যে, আর এবং তোমার কর্ণপিশাচিনীটা কি? দেখাটাও ভুল নয়, তোমার শোনাটাও ভুল নয়। যেহেতু তুমি এই ফিল্ডের নও, Okay, সেই কারণে এটা তোমার বোঝার ভুল। বোঝার ভুল। ওকে। সেটা হচ্ছে যেরকম একজন ব্যক্তির আমি ভিডিও দেখেছিলাম বেশ কিছুদিন আগে। তিনি বলছেন, আমি অঘরী, আমি প্রেত সিদ্ধ, প্রেত আমার কাছে আসে কথা বলে। হুম। ওই যেটা বলছিলাম কিছুক্ষণ আগেও তোমাকে বলছিলাম, তাকিয়ে বলে দিল আপনার ঘরে ভূত গিজগিজ করছে। হুম। তুমি ফোন করবে, তোমাকেও বলে দেবে। তুমি খালি ফোন করে একটা যে কোনো একটা প্লট সাজিয়ে নেবে যে তুমি কি বলবে, যেটা ঘুরে ফিরে ওই আঙ্গিকে যায়। তুমি ফোন করে বলবে আপনি ভিডিও কল করবেন, ভিডিও কলটা করবে, দেখে বলতে আমি দেখতে পাচ্ছি আপনার পাশে ভূত বসে রয়েছে, প্রেত ভরে গেছে আপনার জায়গায়। তো তুমি তখনই বুঝে যাবে সেই লোকটা ভণ্ড, আর নাহলে পয়সা কামানোর কল করছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে কর্ণ পিশাচ যদি বলো, কর্ণ পিশাচ ভগবানের আরাধনা করলে ভগবানকে পাওয়া যায়, জানো তো? ভগবান হচ্ছে ফর লাইফ টাইম। প্রেত বলো, পিশাচ বলো, এই যারাই, এইটা খুব নিম্ন স্তরের একটা সাধনা। এইগুলোকে যারা করে, এর আলটিমেট পরিণতি হচ্ছে মৃত্যু, অনিবার্য মৃত্যু। কেউ তোমায় বাঁচাতে পারবে না। এখন যারা বলে আমি কর্ণ পিশাচিনীর সাধনা করে সিদ্ধ হয়েছি, তুমি তো পিশাচকে তুমি দেখতে পাবে না, ঠিক আছে? কর্ণ পিশাচিনীর সাধনাটা খুব নিম্ন স্তরের সাধনা এই কারণেই, কারণ এর মধ্যে ধরো সাধনার মধ্যে একটা প্রসেস আছে। প্রথম কথা 21 দিনের এটা একটা সাধনা, যে সাধনাটা তোমাকে শ্মশানে বসে করতে হবে, একটা নির্দিষ্ট জায়গায় গণ্ডি কেটে নিতে হবে, সেই জায়গাতেই তোমাকে বসে সাধনাটা করতে হবে, সেই জায়গাতেই তোমাকে টয়লেট করতে হবে, সেখানেই তোমাকে পটি করতে হবে, সেখানেই তোমাকে 21 দিন থাকতে হবে, যতক্ষণ না তোমার আকাশবাণী হচ্ছে, ঠিক আছে? আকাশবাণী হয়ে গেলে তাহলে তুমি প্রেত সিদ্ধ, পিশাচ সিদ্ধ হয়ে গেলে, কর্ণ পিশাচিনী পেয়ে গেলে। এর মাঝখানে গুয়ে বাবলা আর তোমার নিজের মল দিয়ে, গুয়ে বাবলার ডাল আর নিজের মল দিয়ে একটা চন্দন তৈরি করতে হবে। সেই চন্দনের টিকা তোমার কপালে লাগাতে হবে। মানে বুঝতে পারছো কতটা নোংরা? শুনে তোমার গাটা কিরকম ঘিনঘিন করছে? হুম হুম। তাহলে যারা করে তারা কিরকম? এরপরে তুমি এটার ফলে তুমি ভালো জিনিসের এগেনস্টে ভালো জিনিস পাবে, খারাপ জিনিসের এগেনস্টে খারাপ জিনিস পাবে। তো তুমি করছোই একটা নিম্ন স্তরের সাধনা। এই নোংরা জিনিসগুলো দিয়ে তুমি ভালো জিনিস কি পাবে? আর তুমি এটা দিয়ে মানুষের ভালো কি করবে? তুমি যদি একটা শিক্ষিত ডক্টর বা ইঞ্জিনিয়ার হও, তোমার ইঞ্জিনিয়ারিং দিয়ে দেশের জন্য দুটো বড় বড় বীজ তৈরি করতে পারবে। তুমি খুব ভালো ডক্টর, তুমি বেশ কিছু মানুষকে সেবা শুশ্রূষা করে তুমি সুস্থ করে দিতে পারবে। কিন্তু তুমি চোর, তোমার এই বিদ্যাটা সমাজের জন্য কি কাজে লাগবে? কি চুরি করে এনে দেবে তুমি সমাজকে? তাহলে আবার সেই নচিকেতার যুগে ফিরে যেতে হবে। শিক্ষামন্ত্রী হলে বই খাতে যাবো, কয়লা মন্ত্রী হলে কয়লা যাবো, ঝাড়াটাই মূল মন্ত্র। তো চুরি বিদ্যাটা কোনো কাজে লাগে না। সেই রকমই এইগুলো খুব নিম্ন স্তরের সাধনা। এই বিদ্যা তোমার বা আমার সাধারণ মানুষের জীবনে কোনোদিন ভালো কিছু করতে পারে না। হ্যাঁ, এইবার যখন আকাশবাণীটা হয়ে গেল, তখন যে পিশাচ, সে তোমার কাছে এসে প্রথমে জিজ্ঞেস করবে তুমি তাকে কি রূপে পেতে চাও। মা রূপে পেতে চাও, ভগিনী রূপে পেতে চাও, স্ত্রী রূপে পেতে চাও, কি রূপে পেতে চাও? তুমি যে রূপে তাকে পেতে চাও, সেই রূপেই সে তোমার কাছে এসে বিরাজমান হলো, তোমার কাঁধে এসে বসে পড়বে, আর কিন্তু নামবে না। এইবার তোমার মৃত্যুর পরেইও নামবে, এবং তোমার জীবনে দ্বিতীয় কোনো মহিলার অনুপ্রবেশ চলবে না। ধরো তুমি বিবাহিত, তারপরে তুমি কর্ণ পিশাচিনী সাধনা করেছো, তাহলে পিশাচিনী এসছেন বা কর্ণ পিশাচী এসছে, তাকে তুমি স্ত্রী রূপে পেতে চাইলে, তাহলে সেই হচ্ছে তোমার স্ত্রী। কর্ণ পিশাচ কেন বলে? পিশাচকে তো চোখে কেউই দেখতে পায় না, কাঁধে এসে বসে থাকে, কাঁধে অবস্থান করে। এবার তোমার কানে কানেও সারাদিন কথা বলবে, সারাদিন বকে যাবে তোমার সঙ্গে, যার জন্য লোকগুলো আগে মেন্টালি ডিস্টার্ব হয়ে যায় না। কারণ একটা মানুষ যদি সারাদিন কার সঙ্গে বকছে কেউ জানে না, তার চারপাশের লোক, সে সারাদিন বকে যাচ্ছে, কারণ অনবরত প্রশ্ন করে যাচ্ছে, তুমি অনবরত তাকে আনসার করে যাচ্ছ। আদারওয়াইজ তুমি লোকের কিছু ক্ষতি করছো বা কোনো কাজ করছো, কাউকে দিয়ে ওকে করাবে কাজ, তুমি তার প্রশ্ন শুনে তুমি তাকে প্রশ্ন উত্তর করে যাচ্ছ, এই তো চলছে সারাদিন।
এবার কাঁধের এক সাইডে বসে থাকে, যেখানে বসলো সেখানেই বসলো। প্রথম আস্তে আস্তে তোমার কাঁধ বেঁকবে, আস্তে আস্তে ঝুঁকে যাবে। তুমি নিম্ন স্তরের সাধনা করছো, একটা পিশাচ সারাদিন যদি তোমার গায়ে বসে থাকে, সে তো পরিষ্কার জিনিস পছন্দ করে না। তো তুমিও পরিষ্কার থাকলে সেও পছন্দ করবে না। তুমি স্নান বন্ধ করে দেবে, গা থেকে গন্ধ বেরোতে থাকবে, তোমার স্কিন আস্তে আস্তে কালো হয়ে যাবে। এইগুলো হয়। এই হচ্ছে কর্ণ পিশাচিনী বা পিশাচ, যেটাই বলো। আর যাদেরকে আমরা দেখছি যারা বলে দিচ্ছে, এরা বলে দিচ্ছে, এদের কাছে তো তুমি প্রমাণ পাবে না, তুমি দেখতে পাবে নাকি? না, তাদেরকে তো দেখে মনে হচ্ছে না তাদের মধ্যে ওই বিকৃতিটা আসছে। সেটা আসবে, চট করে আসবে না, এটা একটা লং টার্ম প্রসিডিউর। লং টার্ম প্রসেস। এটা তুমি ভেবো না যে আজকে বসলে কালকে থেকেই শুরু হয়ে যাবে। না, এটা 10-20 বছর 30 বছর হতে পারে, যার যেরকম টেনিওর, কারণ এই সাধনাগুলো করতেও তো সময় লাগে, সবাই তো একসঙ্গে করতে পারে না। তো আর দাদা, হয়তো কোন বয়সে গিয়ে করছে, তারপরে সে কতদিন সাবস্টেন করছে, কি ধরনের কাজ করছে, কারণ যেদিনকে কথার এদিক ওদিক হবে সেদিনকে কিন্তু এর কাছে কোনো ক্ষমা নেই। মৃত্যুই হচ্ছে তোমার অন্তিম আলটিমেট পর্যায়ে। আর দাদা, এই যে পিশাচ রাখছে, হুম। এটা এই এই পিশাচের দ্বারা ভালো কাজ কেউ করে? আমি জিজ্ঞেস করছি, আজ আমার তো মনে আমি হয় তোমাকে প্রথমেই বললাম, এটা দিয়ে কারোর ভালো কাজ হবে না, হবে না। কোনো দিন হতে পারে। বাজে জিনিস দিয়ে তুমি ভালো কাজ করবে কি করে করবো আমি? তুমি জানো অ্যাসিড খেলে তুমি মরবে, হ্যাঁ, তারপরে তোমার পেট খারাপ হয়েছে বা তোমার পেটে ময়লা জমেছে, তোমার যদি মনে হয় ওই অ্যাসিড খেয়ে তুমি পেট পরিষ্কার করবে, পেটটা কি পরিষ্কার হবে? পুরোটাই পরিষ্কার হয়ে যাবে। সেম জিনিস। তো আমরা পডকাস্টটা একদম শেষের দিকে দাদা, হুম। এবং কে পডকাস্ট তন্ময় দাসকে পেয়েছে আজকে। আর তন্ময় দাস আমাদের কে পডকাস্টে এসে, বা তন্ময় দা, তোমাকে আমি পার্সোনালি জিজ্ঞেস করছি, একটা ফিডব্যাক চাইছি, অ্যাজ আ কে পডকাস্ট তোমার কেমন লাগলো? প্রথমে তোমাকে একটা কথা বলি, তন্ময় দাস বা তন্ময় দা যেটাই বলো, তন্ময় দা কিন্তু কোনো ভগবান নয়, তোমাদের মতনই সাধারণ মানুষ। কাজ করছি, কাজের হয়তো কমন ফিল্ডে আমরা পড়ে গেছি সবাই, সেটা থেকে পরিচিতি। তো ওই জন্য আমি আর 5 জনের মতন সাধারণ মানুষ, আমাকে যতটা সাধারণভাবে নেবে আমি তত খুশি হব বেশি। 2 নম্বর কথা হচ্ছে, তোমার পডকাস্টে এলাম, খুবই ভালো লাগলো আমার, কারণ এটা আমার জীবনে প্রথম পডকাস্ট যেখানে অনেক মানুষ এর আগেও, আমি কিউরিফাইডে থাকাকালীনও অনেকে বলেছে, রিকোয়েস্ট করেছে যে আপনি পডকাস্টে কেন আসছেন না দাদা, তুমি এসো। তো তখন ঠিক সেরকম ভাবে ভেবে দেখিনি কোনোদিন। তারপরে তোমার সাথে কথা তো আমার দীর্ঘদিন ধরেই হচ্ছে, তখন একটা এথিক্যালি একটা জায়গায় ছিলাম যে যেখানে আমি অন্য কিছু করতে পারতাম না, বা সেটা একটা রুচিবোধেও বাধ্য যে একজনের সঙ্গে কাজ করছি সেটাকে টপকে আবার আর একটা কাজ করা। এখন যেহেতু সেই জায়গাটা থেকে স্বাধীন আমি, তো ওই জন্য তোমাকে বেছে নেওয়া, আর তোমার সাথে দীর্ঘদিন ধরে আমার কথা হচ্ছে। তুমি এর আগেও অনেকবার আমাকে রিকোয়েস্ট করেছো আসার জন্য, তখন কোনো কারণে এসে উঠতে পারিনি। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে, তোমার পডকাস্ট আমার খুব ভালো লেগেছে। তোমার কথাবার্তা এবং প্রশ্ন করার স্টাইলটাও খুব সুন্দর। আশা করি এটা যত দিন যাবে আরো পলিশড হবে। এবং তোমার যারা অডিয়েন্স, যারা তোমার মাধ্যমে আমাকে দেখছে, তাদেরকে আমি একটাই কথা বলবো যে কৌশিক এবং কিংশুক, এরা দুজন নতুন স্টার্ট আপ করেছে। সবাই এদের সঙ্গে জুড়ে থাকবেন। আমার তো খুবই ভালো লেগেছে। এরা অফ ক্যামেরা আমার কিছুক্ষণ কথাবার্তা হচ্ছিল, খুব অসাধারণ দুটো মনের মানুষ। এটা ছাড়াও কৌশিকের আলাদা কিছু প্রতিভা আছে, যখন ও খুব ভালো পেন্টিং করে, আর্টের ওপর ওর খুব ভালো দক্ষতা, স্ট্রাগল করছে, আপনাদের জন্য কন্টেন্টগুলোকে তুলে আনছে, আপনাদের জন্য সবাইকে ডেকে আনছে, আপনাদের জন্য আমাদেরকে ডেকে পাঠানো, আপনাদেরকে এন্টারটেইন করার জন্য। তো কাইন্ডলি আপনারা সাপোর্ট করবেন ওকে, ও চ্যানেলটাকে দেখবেন, ও সাবস্ক্রাইবার বাড়াবেন। অনেকেই আছেন আমি জানি, আমার এগুলো বলার পরেও দেখবেন, লাইক না করেই চলে যাবেন, সাবস্ক্রাইব না করেই চলে যাবেন। দেখুন, আমি একটা কথা বলি, চাকরি বাকরির মার্কেট খুব খারাপ। সবাই যে চাকরি করবে সেটা তো নয়, সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে সেটাও নয়। তবে যারা নতুন এখন এই কাজের সঙ্গে যুক্ত হয়েছে এবং সমাজের বিভিন্ন রকম পার্টকে এরা তুলে ধরছে, জ্ঞানটাকে লোকের সামনে তুলে ধরছে বা আশার আলো দেখাচ্ছে, এরা কিন্তু ততদিনই থাকবে যতদিন আপনাদের এই হেল্প এবং সাপোর্টটা এদের পেছনে থাকবে। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে যেটুকুনি আমি করতে পারি, আমি তো অন্য কিছু করতে পারি না রিকোয়েস্ট ছাড়া,
জোর করতে পারি না, এটা একটা আবদারই বলতে পারেন। যারা যারা আমাকে ভালোবাসেন, ফলো করেন, বহুদিন ধরে দেখতে চেয়েছিলেন, আজকে কৌশিক সেই প্ল্যাটফর্মটাও দিল, প্রোভাইড করলো আলটিমেটলি আপনাদেরকে। তা আমি তাদের সবার উদ্দেশ্যে বলবো, এবার অন্তত দেখে চলে যাওয়ার আগে একটা ছোট্ট লাইক আর একটু সাবস্ক্রাইব করে দেবেন ওদের জন্য। এরা অনেক বেশি মোটিভেটেড হবে। আগামী দিনে ওরা একটা কাজে এন্থু পাবে, হয়তো এর থেকে অনেক বেটার কিছু জিনিস আপনাদের সামনে আবার ওরা আগামী দিনে তুলে ধরবে। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনাদেরকে যেমন বলে থাকি, আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আমাদের সাথে দাদা তন্ময় দা বা তন্ময় দাস, দ্য প্যারানর্মাল ইনভেস্টিগেটর, আর ক্যামেরার পেছনে কিংশুক সেন। থ্যাংক ইউ দাদা।